আমাদের যে হোমওয়ার্কটা ছিল সেখানে কিন্তু চেক করে দেখতে হবে তো। ঠিক আছে, আপনাদেরকে কোনটা দেওয়া হয়েছিল? মার্কেট ওয়েব না? আচ্ছা দেখেন, এখানে আমি যখন এভাবে ওপেন করি এত সময় নিচ্ছে কেন? করতে পারি মাঝখানের কন্টেন্টটা কিভাবে চেঞ্জ করলাম। প্রথমত একটা জিনিস চিন্তা করবেন, যখনই কোনো একটা জিনিসকে আপনাকে জিনিস একটা এক জায়গায় একটাই বাট বিভিন্ন সময় বিভিন্ন জিনিস আসবে। প্রথম কথা হচ্ছে কি এই ধরনের জন্য যখন কোনো কেস আসে মানে জায়গায় একটাই বাট বিভিন্ন ধরনের জিনিস আসবে, তখন ওটাকে ভেরিয়েবল, ওখানে একটা ভেরিয়েবল থাকবে। কারণ ভেরিয়েবলের মান আমি যখন যে মানটা দিব তখন সে মানটা দেখাবে। স্যার হেডের ভিতরে কি আমি পিস ইউজ করতে পারবো? হ্যাঁ, কেন পারবো না, সব জায়গায় পারবো। তাহলে তো চেঞ্জ করতে হবে। স্যার আমি যদি এর একটা কোড দিছিলাম স্যার সরাসরি কি আপনার এটাই একটু দাঁড়ান, কি আপনি কি বলছেন বুঝিনি বলেন। সকালে দিছিলাম আমি পিএসপি ফাইলগুলো যেভাবে ইনপুট করছি সেভাবে ইনক্লুড করা লাগবে না এখানে। হ্যাঁ, এখানে দেখেন ইনক্লুড করতে হবে না, এমনিতে হয়ে যাবে। মানে মেন বিষয় হচ্ছে এখানে আমার বারবার বিভিন্ন জিনিস আনতে হবে। সো আমাকে এটাকে কি করতে হবে, এখানে একটা ভেরিয়েবল ইউজ করতে হবে, কারণ ভেরিয়েবলের মধ্যে আমি যখন যে মান পাঠাবো সেই মানটা ইউজ হবে। এখন আমি যদি এখানে আসি আমাদের প্রজেক্টের মধ্যে দেখেন ব্যাচ 19, এটা ছিল আমাদের ইন্ডেক্স পেজ না, হোম দেওয়া ছিল। প্রথম কথা হচ্ছে এখানে আমরা এভাবে হোম দিব না, এবং সাথে একটা কন্ডিশনার লাগবে। স্যার এখান থেকে আমরা এই করতে পারি না স্যার, গেট ফাংশন ব্যবহার করে ইউআরএল থেকে হচ্ছে আপনার নাম নিয়ে আসলাম। পারবেন, কিন্তু এটা তো লাগবেই প্রথমে। আমি যখন প্রথমবার আসতেছি এখানে হোম, এখানে আমাকে ভেরিয়েবলাইজ করতে হবে না। এই জন্য আমি টাইটেল নামের একটা ভেরিয়েবল নিয়ে কন্ডিশনে ফেলে দিলাম, যদি টাইটেলের মধ্যে কিছু থাকে। এবার আমি যখন ইয়াতে ক্লিক করবো, আমার মেনুটা কই, মেনুটা কোথায়, ইনক্লুডের মধ্যে রাখা হয়েছে তাই না? এবার মেনুতে যে দেখেন যখন আমি ইয়াতে ক্লিক করতেছি কোনো একটা মেনু, যেমন স্পেশালে কোথায় যাচ্ছে, ক্যাটাগরি ডট পিএসপি, ক্যাটাগরি ডট পিএসপিতে যাই। এই যে ক্যাটাগরি ডট পিএসপি, এখানে এসে আমি একটা ভেরিয়েবল মধ্যে মান দিছি না, আমি এখানে কি করব, টাইটেলের মধ্যে আমি পাঠাই দেবো এখানে কি এবার ক্যাটাগরি। ব্যাস, একটা ভেরিয়েবল দিয়েও করা যেতে পারে, একটা ভেরিয়েবল দিয়েও কিন্তু করা যেতে পারে। তাহলে তখন আপনার নামগুলো কি হইতে হবে, মিনিংফুল হইতে হবে। একটা এখানে আমি যদি আরেকটা ভেরিয়েবল না নেই তাও কিন্তু কাজটা করা যাবে। হ্যাঁ, পেজ দিলেও তো দেখাবে। এখানে পেজেস দিলে দেখাবে, তখন কিন্তু আবার পেজেসের মধ্যে মিনিংফুল নাম দিতে হবে, তাই না? এখন যেমন আমরা পেজের মধ্যে এখানে যাই দিই, হাবি জাবি দিই, শুধুমাত্র ইন্ডেক্সে যে ওই কন্ডিশন চেক করে
ওই হাবিজাবিটা দিয়ে দিলে হয়ে যাচ্ছিল, তাই না? এই যে এখানে সেক্ষেত্রে স্যার এখানে লাগতেছে তো আমার প্রথম অক্ষরটা বড় দেওয়া লাগতেছে, এটা দিলাম, সমস্যা কি? এটা তো কোনো বিষয় না, এমনি ভ্যালু সমস্যা বড়। তাই না? এটা তো কোনো কাজে লাগবে না, যে সিম্পল একটা স্ট্রিং। হ্যাঁ, সো একটা এটা দিয়ে করাটাই ওয়াইজ এটা হবে দিয়ে আর কি। করাই ভালো। আপনার ভেরিয়েবল যত কম লাগবে, প্রোগ্রামের রান টাইম তত কম হবে। এবং একটা দিয়ে কিন্তু না এই যে পেজেসের মধ্যে আমরা পেজেসের মধ্যে পাঠিয়ে দিচ্ছি না ক্যাটাগরি, এখানে সে কি করবে ইন্ডেক্সের মধ্যে, এখানে এসে ওই জিনিসটাই চেক করবে না। রাইট এখানেই ইফ ইজ সেট ক্যাটাগরি হবে $, পেজেস। যদি পেজেসের মধ্যে কিছু না পায় তার মানে কি হোমে আছে। আর যদি পেজেস ইফ যদি পেজেস সমান সমান ক্যাটাগরি যদি হয়, ইকো পেজেস দিতে পারেন অথবা ইকো ক্যাটাগরি দিতে পারেন, যা দেন তাই তো হবে। আবার এখানে ওখানেও দেখা এখানেও দেখাবে এলস ইফ হবে, এলস ইফ কন্ডিশনে কি হবে, পেজেস ইজ ইকুয়াল টু আরেকটা কি ছিল ব্লগ, পেজেস ইজ ইকুয়াল টু যদি ব্লগ হয়, ইন্ডেক্সের মধ্যে সে কি হবে, ইফ এলস ইফ পেজেস ইজ ইকুয়াল টু যদি ব্লগ হয়, আমরা এখানে ইকো ব্লগও লিখে দিতে পারেন বা ইকো পেজেস দিতে পারেন। কোনটা ইকুয়াল করানো ওয়াই করে ভেরিয়েবলটা দেওয়াটাই ভালো হবে, কারণ ভেরিয়েবল দিলে সুবিধা কি, এক জায়গা চেঞ্জ করলে আর কোথাও চেঞ্জ করা লাগবে না। হয়ে যাওয়ার কথা কাজটা। চেক করে দেখেন তো হয় কিনা। আওয়াজ নাই কোনো, ভয় পেয়ে গেছিলাম, একই তো গাইড তাই না? ওই একই, জেলাও সেই কত আর কি। আমি স্যার কনফিউশনে ছিলাম যে টাইটেলের ভিতরে আমি পিএসপি ইউজ করতে পারবো এস- দেখি না ওই যে ভয় ভয়ে ঘটনা হচ্ছে যে অনেকেই দেখবেন বলবে পিএসপি একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একে অনেকে আবার বলেও না, কারণ কি পিএসপি যে কোনো জায়গায় ইউজ করা যায়, এটা দিয়ে যা মন চায় তাই করা যায় পিএসপি দিয়ে, এজন্য এটা এত পাওয়ারফুল। আমাদের যা মন চায় তাই করতে পারতেছি, কিন্তু আপনি যদি পিএসপি ঘটনাটা ঠিক মতো প্র্যাকটিস করেন তাহলে আপনি বুঝে যাবেন। আমি বলবো না যে আপনি যদি বোঝেন, আপনি বুঝবেনই যদি আপনি প্র্যাকটিস করেন, এ কোনো ক্ষমা নাই। হুম? ঠিক আছে, সো আপনি যদি নিয়মিত প্র্যাকটিস করেন তাহলে জিনিসটা আপনি ধরতে পারবেন, এবং ধরতে পারলে আপনি এটাতে যা মন চায় তাই করতে পারবেন লজিক্যালি, যেটা সি শার্প বা জাভা দিয়ে সম্ভব না। সি শার্প বা জাভা দিয়ে কাজ করতে গেলে একটা রুলস মেনটেন করতে হয়, যদিও এটা একটা দরকার, মানে ইম্পর্টেন্ট বিষয়, কারণ কোনো কিছুই প্রোটোকলের বাইরে করা উচিত না, সব কিছুতে একটা স্ট্রাকচার হওয়া উচিত আর কি। তারপরও ইস্যু হচ্ছে এটা আর কি। সো আমাদের আজকে যেটা করার কথা, আমরা অ্যাডমিন প্যানেলে কাজ করতেছিলাম, বিকজ আমাদের এটা হচ্ছিল হোম কি ফ্রন্ট এন্ড। সো ফ্রন্ট এন্ডের মধ্যে আমরা হোম পেজ, স্পেশাল এবং ব্লগ, তিনটা পেজকে আমরা কিভাবে মাস্টারিং করে এই বিষয়গুলোর উপরে আমরা গত ক্লাসে প্র্যাকটিস করা হয়েছে আর কি আমাদের আজকে। এবং সেই সাথে সাথে আমরা অ্যাডমিন প্যানেলের কাজ হয়তো মানে শুরু করেছিলাম, তাই না? দেখেন আমরা অ্যাডমিন প্যানেলে যাচ্ছি, এভাবে এখান থেকে আমরা যদি এখানে আমাদের প্রজেক্টের নামে শেষে অ্যাডমিন কথাটা লিখি তাহলে কিন্তু আমাদের এভাবে, কারণ আমরা জানি যে প্রত্যেকটা ডায়নামিক ওয়েবসাইটেরই কিন্তু দুইটা করে প্যানেল থাকে, তাই না? প্রত্যেকটা ডায়নামিক ওয়েবসাইট, এটা হচ্ছে হোম পেজ ফ্রন্ট এন্ড, এটা হচ্ছে কি অ্যাডমিন প্যানেল। সো অ্যাডমিন প্যানেল আর ফ্রন্ট এন্ড দুইটা থাকে প্রত্যেকটা ডায়নামিক ওয়েবসাইটেরই। এখন দুইটা প্যানেলের কোন প্যানেলের কাজ কি আমাকে কেউ একদিন একটু বলেন তো, ফ্রন্ট এন্ডের কাজ কি আর অ্যাডমিন প্যানেলের কাজ কি?
অ্যাডমিন প্যানেলের ইনপুট দেয় কন্টেন্ট ম্যানেজমেন্ট করার জন্য। অ্যাডমিন প্যানেল হ্যাঁ, আর ফ্রন্ট এন্ড, ফ্রন্ট এন্ড হচ্ছে আপনার কন্টেন্ট দেখানোর জন্য, শো করার জন্য, ভিউ করার জন্য। ইউজার তাই না? ইউজারদেরকে যে অপরচুনিটি দেওয়া হবে সেগুলো। আমি আমার কোনো একটা ওয়েবসাইট মানে কি, আমি কোনো একটা প্রোডাক্ট অথবা সার্ভিস সম্পর্কে আমি মার্কেটিং করতেছি, তাই না? আমার বিজনেসটাকে আমি সাইটে নিয়ে আসছি। একটু কনসেন্ট্রেট করবেন সবাই, হ্যাঁ? আপনাকে শুধু সিনটেক্স জানলে হবে না, আপনাকে বিজনেস লজিকও বুঝতে হবে আপনি কেন করতেছেন। সো এই ওয়েবসাইটের যে কন্টেন্টগুলা, সেটা হতে পারে টেক্সট, অডিও, ভিডিও, ইমেজ, এই কন্টেন্টগুলা দিয়ে আমরা কোনো একটা মানে কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট অথবা সার্ভিসকে আমরা টেক্সট, অডিও, ভিডিও, ইমেজ এগুলো দিয়ে আমরা মার্কেটিং করতেছি থ্রু ওয়েবসাইট। এবার যখন কোনো একটা ওয়েবসাইট হচ্ছে, সো ওই যে কন্টেন্টগুলো কোথা থেকে আসবে? কন্টেন্টগুলো আসবে ডেটাবেস থেকে, তাই না? ডেটাবেস থেকে কিন্তু কন্টেন্টগুলো আসবে। এবার কন্টেন্টগুলো ডেটাবেসে কিভাবে যাবে? থ্রু অ্যাডমিন প্যানেল। সো অ্যাডমিন প্যানেল দিয়ে আমি কন্টেন্টগুলোকে ম্যানেজ করব, অর্গানাইজ করব, ইনসার্ট করব, ম্যানেজ করব, এডিট করব, ডিলিট করব, এবং আমার ফাইনালি যে কন্টেন্টটা থাকবে, হ্যাঁ, মানে প্রসেসিং করার পর যে রেডি আউটপুটটা থাকবে, সেই আউটপুটটা আমি আমার ফ্রন্ট এন্ডের মাধ্যমে ক্লায়েন্টকে দেখাবো। তাহলে এটা হচ্ছে ইস্যু আর কি। সো অ্যাডমিন প্যানেলের এখানে সাধারণত অ্যাড্রেসটা যেটা হয় প্রজেক্টের নামের শেষে কি হবে, এটা ওই কোম্পানি ওনারই বলে দিবে। আপনি যাদের ক্লায়েন্টের কাজ করবেন তারাই বলে দিবে যে আমার এখানে এটা লিখলে আমার অ্যাডমিন প্যানেল আসবে। সো হোয়াট এভার ইট ইজ, আমরা ধরলাম সে বলছে অ্যাডমিন। সো অ্যাডমিন বলার পর, অ্যাডমিন দেওয়ার পর প্রথমে একটা লগ ইন পেজ আছে, কারণ কন্টেন্ট ম্যানেজমেন্ট যে কেউ করতে পারবে না, তাই না? ওইটা করতে পারবে শুধুমাত্র কে? ওই অফিসের লোকজন, তাই না? ওই কিছু নির্দিষ্ট আর কি। সো তারা এখানে ঢোকার সময় ডেফিনেটলি তাদের ইউজার নেম পাসওয়ার্ড লাগবে। সো আমরা জাস্ট এটা তৈরি করেছিলাম, আমরা এখানে ইউজার নেম পাসওয়ার্ড ছাড়াও যদি লগ ইন করি আমাদের হোম পেজে কিন্তু চলে আসে এভাবে। এবার এখান থেকে আমরা আর বেশ কিছু কাজ হয়তো করেছিলাম, যেমন ড্যাশবোর্ডে ক্লিক করলে এখানে ড্যাশবোর্ড, অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করলে হ্যালো ক্যাটাগরি আসতেছে, ম্যানেজ ক্যাটাগরিতে ক্লিক করলে অবজেক্ট নট ফাউন্ড দেখাচ্ছে, মানে করা হয় না আর কি। যাই হোক, সো আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে যে আমরা এখানে এখন যেমন ইউজার নেম পাসওয়ার্ড ছাড়াই লগ ইনে ক্লিক করলে ড্যাশবোর্ডে চলে আসতেছে। আমরা প্রথমত যেটা করব, এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে তাকে এখানে লগ ইন করাতে হবে। উইদাউট ইউজার নেম এবং পাসওয়ার্ড সে লগ ইন করতে পারবে না। বা ইউজার নেম পাসওয়ার্ড ভুল দিলে তখন দেখাবে যে এরর। ইরর, হ্যাঁ রাইট, ইরর দেখাবে। সো ওই কাজটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, মানে বিষয়টা কিভাবে করে আসলে, হ্যাঁ একটা ডেটাবেস লাগবে। সো যেটা করা হয় আর কি, সেটা হচ্ছে যে এখানে কোনো একজন ইউজার তার ইউজার নেম দিচ্ছে এবং তার এখানে পাসওয়ার্ড দিচ্ছে। পাসওয়ার্ড দেওয়ার পর যখন সে লগ ইনে ক্লিক করবে, তখন এখানে যে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিল, এই পাসওয়ার্ড দুটো নিয়ে আমরা ডেটাবেজের কাছে যাব। ডেটাবেজে একটা টেবিল থাকবে, যে টেবিলে এখানে এই সিস্টেমে যারা এই সিস্টেমের মধ্যে যারা থাকবে তাদের একটা ইনফরমেশনের নিয়ে একটা ডেটাবেজের টেবিল থাকবে। সেইটা তাহলে কি এখানে যে ইউজার নেম পাসওয়ার্ড দিবে তার অবশ্যই তার ইনফরমেশন ডেটাবেজের টেবিলে থাকবে, তাই না? সো ওইখান থেকে আমি ইউজার নেম এবং পাসওয়ার্ডটা নিয়ে ডেটাবেস টেবিলে যাব, মিলিয়ে দেখব, যদি তার থাকে তাহলে তাকে ভিতরে ঢুকতে দেবো, আর না থাকলে বলবো যে সরি আপনি বাইরের লোক, আপনাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, আপনি ইউজার না। সেই কাজটা করবো। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, আগে আমরা একটা টেবিল তৈরি করি। লোকাল হোস্ট /php/myadmin এ সবাই আসি আমরা। স্যার হোমটা কাজ করতেছে না, বাকিগুলো কাজ করতেছে। হোমটা কাজ করতেছে না কেন? আপনি কি এখানে ইকো পেজেস দিয়ে দিচ্ছেন? ইফ ইজ সেট পেজেস, সেকেন্ড ব্র্যাকেট ঠিক আছে? দেখেন সেকেন্ড ব্র্যাকেট স্যার এই সেকেন্ডটা এই হোমটা কেন? হ্যাঁ, কারণ কি প্রথমবার যখন আমি এখানে আসব, আমি যখন প্রথমবার এখানে আসতেছি, হ্যাঁ লোকাল এই পেজটা, হ্যাঁ হোম পেজ না, আমি যখন প্রথমবার এখানে আসতেছি হোম পেজ তো অবশ্যই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে দেখেন যে আমি যখন প্রথমবার এখানে আসতেছি আমার কোন পেজটা এক্সিকিউট হচ্ছে, ইন্ডেক্স পেজটা। তো প্রথমবার ইন্ডেক্স পেজ মানে এখান থেকে সে কাজ করা শুরু করবে। সো এর মধ্যে কিছু পাবে,
পাবে না, তাই না? তখন কোথায় যাবে? এলসি আসবে। হ্যাঁ বলো। তাহলে আমরা সবাই পিএসসি মাই অ্যাডমিন পেজে আসলাম। এখানে এসে দেখেন আমরা একটা আমাদের ডেটাবেস কিন্তু করা নাই, তাই না? সো প্রথমে কি করতে হবে? আমাদের একটা ডেটাবেস তৈরি করতে হবে। সো আমরা আমাদের প্রজেক্টের জন্য একটা ডেটাবেস তৈরি করতে যাচ্ছি। সবাই একটু কনসেন্ট্রেট করবেন। পিএসসি মাই অ্যাডমিন আসছি না আমরা সবাই? একটা ডেটাবেস তৈরি করেন। দেন ডিবি আন্ডারস্কোর প্রজেক্টের নাম এসিআইপি কমার্স 19। এটাই বেস্ট প্র্যাকটিস আর কি। স্যার মূল প্রজেক্টটা আমাদের এটাই নাকি স্যার? হ্যাঁ, আমাদের মেইন ডোমেন কি? এইটা .com, ধরেন www.acipcommerce19.com, এটা আমাদের ডোমেন। তাহলে যখন ডেটাবেস আপনি তৈরি করবেন ডিবি আন্ডারস্কোর acip, হ্যাঁ ব্যাস 19 ভাবে আর কি 19। কিন্তু আমার তো এটা হ্যাং করলো কেন? ব্রাউজারের কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, এবার ডেটাবেসের মধ্যে একটা টেবিল তৈরি করতে হবে আর কি। টেবিলে কলাম থাকতেছে। টেবিলটা করতে পারি আমরা কি নামে? টিবিএল অ্যাডমিন নামে আমরা টেবিল তৈরি করতে পারি। ইউজার আর হচ্ছে স্যার আইডি। স্যার হ্যাঁ বলো। টেবিলটা যে করব তার টেবিলটা কোন পারপাসে করব? টিবিএল আন্ডারস্কোর অ্যাডমিন নামে একটা টেবিল তৈরি করেন। বুঝি নাই কোন ডেটাবেসের আন্ডারে? হ্যাঁ, ডাটাবেসের আন্ডারে স্যার বুঝতে পারছি, মানে বলছি যে কোন উদ্দেশ্যে বানাবো? ওই যে ওখানে কি যারা সিস্টেমে লগ ইন করবে তাদের ইনফরমেশন সিস্টেমে থাকতে হবে না? স্যার এটা কি মানে রেজিস্ট্রেশন করার জন্য নাকি লগইন করার জন্য? লগ ইন করার জন্য। আপাতত আমরা লগ ইন করার জন্যই করব, কিন্তু যখন কোনো একটা সিস্টেম তৈরি করা হয় প্রথম ইউজারটা আগে থেকে দেওয়া মানে ইনসার্ট করে দিতে হয় আর কি। হ্যাঁ, অ্যাডমিনের জন্য, ফার্স্ট অ্যাডমিনটার জন্য। তো টিবিএল অ্যাডমিন নামে একটা টেবিল তৈরি করব আমরা। এখানে ফিল্ড থাকবে অ্যাডমিন আইডি, দিয়ে দিলাম অ্যাডমিন নেম, ইউজার আর স্যার পাসওয়ার্ড। ইমেল অ্যাড্রেস, অ্যাডমিন নেম না, তার তখন হবে স্যার ইউজার নেম। আমরা এখানে এভাবে করেন, বলে দিচ্ছি পাসওয়ার্ড PASS কোন অ্যাড্রেস এই করে ফিল্ড দেন। ঘটনা হচ্ছে, হ্যাঁ আমাদের যেটা করা হয় এখন বর্তমানে যেটা সবচেয়ে বেশি চলতেছে আর কি, যে লগ ইন করার জন্য কোনো একটা সিস্টেমে লগ ইন করার জন্য ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার চাইতে সবাই বেশি প্রিফার করতেছে ইমেল অ্যাড্রেস দিয়ে। কারণ একটা লোকের যদি আপনি ইমেল অ্যাড্রেস জানেন তাহলে তাকে কিন্তু ট্র্যাক করা যায়। ইউজার নেম যে কোনো 1 2 3 4 হতে পারে। সো এই জন্য সবাই এখন ইমেল অ্যাড্রেস দেন। ফেসবুকে দেখেন মোবাইল নাম্বার অথবা কি লাগে? ইমেল অ্যাড্রেস। তারপরে সব জায়গাতে এখন দেখবেন ইউজার নেম বলতে কোনো কথা নেই, সব ইমেল অ্যাড্রেস। আমার এই ব্রাউজারটার প্রবলেমটা হলো কি, এই কয়টা দিয়ে একটা টেবিল তৈরি করে ফেলেন। অ্যাক্সেস লেভেল আর স্যার ডিলিশন স্ট্যাটাস। অ্যাক্সেস লেভেল, হ্যাঁ অ্যাক্সেস লেভেলটা কি? প্রিভিলেজ। এটা প্রিভিলেজ। সবাই সব কাজ করতে পারবে না, ঠিক আছে? সবাই সব ধরনের কাজ, আপনি একটা যখন করি আমরা অফিস, এটা তো কর্পোরেট এনভায়রনমেন্টে থাকবে, তো সবাই কি সব কাজ করতে পারবে বলেন?
হ্যাঁ সবার নিচে ডিলিশন স্ট্যাটাস অ্যাডমিন নেম হবে না ইউজার নেম অ্যাডমিন নেম দিন। ব্রাউজারটার প্রবলেম হয়েছে। টাইন ইন্টিজার না, দুইটাই টাইন ইন্টিজার। একটু খেয়াল করে দেখেন, দেখা যাচ্ছে না? হ্যাঁ, আমি একটা টেবিল তৈরি করতে যাচ্ছি, ডিবি আন্ডারস্কোর এসিআইপি ই কমার্স 19 জি স্যার, নাই। এভাবে করছেন আপনারা সব একই নামে। হ্যাঁ, আমার একটা রিকোয়েস্ট সেটা থাকছে যে আমরা ক্লাসে এভাবে প্র্যাকটিস করবো, এরপর বাসায় আপনি এখানে আগডুম বাগডুম যে নামই দেন কোনো প্রবলেম নাই, বাট ক্লাসে যখন আমরা প্র্যাকটিস করবো একই নামই দিয়ে করেন, কারণ তাহলে ভুল হলে আমাদের ধরতে সহজ হবে আর কি। আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আপনি যে কোনো নাম ইউজ করতে পারেন, নো প্রবলেম। আবার আমরা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে কাজটা শুরু করি আর কি, প্র্যাকটিস করা। স্যার বলেন। পাসওয়ার্ড দিলে কি স্যার বারকার হবে? ভার্কার হবে, হ্যাঁ। সো ডেটাবেজের কোলেশনটা কি দিচ্ছেন? পাসওয়ার্ড কিন্তু পাসওয়ার্ড UTF-8 দেন, হ্যাঁ UTF-8 জেনারেল CI করে দিলাম। এবার এখান থেকে আমি ক্রিয়েট দিয়ে দিলাম। সো আমাদের ডেটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে এবং আমরা ডেটাবেসের মধ্যে থেকে আমরা কেবল টেবিল তৈরি করবো আর কি। দেখেন TBL_admin ফিল্ড হবে কয়টা? 6টা। গো দিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিচ্ছি অ্যাডমিন আইডি, এরপর আমরা দিয়ে দিতে পারি অ্যাডমিন নেম, এরপর দিতে পারি ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, অ্যাক্সেস লেভেল। যখনই কোনো টেবিল তৈরি করবেন তার একটা নতুন ফিল্ড অ্যাড করে দেবেন, ডিলিশন স্ট্যাটাস। ঠিক আছে? সো অ্যাডমিন আইডি, অ্যাডমিন নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, অ্যাক্সেস লেভেল, ডিলিশন স্ট্যাটাস। আপনাদের হঠাৎ করে এই অবস্থা হয়ে গেল কেন? স্টুডেন্ট কিন্তু অনেক কমে গেছে আজকে। টেবিলে একজন করে আছে। প্রত্যেক টেবিল একজন করে আছে। আচ্ছা, যাই হোক। রেগুলার পারসন তারা আছে। সো অ্যাডমিন আইডি, অ্যাডমিন নেম। এখন অ্যাডমিন আইডিটা হবে ইন্টিজার, তাই না? আমি 3 করে দিলাম, গুড এনাফ। অ্যাডমিন নেম ভার্কার করে দিলাম 100, ইমেল অ্যাড্রেস ভার্কার 100, পাসওয়ার্ড ভার্কার 200। পাসওয়ার্ডটা একটু বেশি করে দিলাম, কারণ পাসওয়ার্ডটা হচ্ছে MD5 করা থাকবে, তো এদের একটু ইয়ে করে দিলাম আর কি। অনেকগুলো সংখ্যা আসবে দেখবেন। অ্যাক্সেস লেভেল, অ্যাক্সেস লেভেলটা হবে কি? টাইন ইন্টিজার 1। স্যার এই MD5 কে এটা কি ভাঙা যায় না? হ্যাঁ, ভাঙা যায়। ডিলিশন স্ট্যাটাস টাইন ইন্টিজার 1। সো এবার অ্যাড লেভেলটা 1 এবং স্যার ডেলিশনেশনটাকে 1 দিলাম। তো এক্সেস লেভেলটা স্যার এখানে 1 হবে কেন? অ্যাক্সেস লেভেলটা এখানে যদি 1 হয়, তাহলে আমি যে সিস্টেমটা তৈরি করতে যাচ্ছি আমরা, সেখানে আমরা 10 ধরনের ইউজার তৈরি করতে পারবো। অ্যাক্সেস লেভেল 0 থেকে 9, তাই না? 0 তো একটা আছে, 0 থেকে 9। সো 10 ধরনের আমরা অ্যাক্সেস লেভেল তৈরি করতে পারবো, মানে এই 10টা লেয়ারে এই সিস্টেমটাকে আমরা মানে 10 ধরনের ইউজার তৈরি করতে পারবো, তাই না? আপনারা দেখেন না বিভিন্ন জায়গায়, যে আমি যা দেখতেছি সবাই কি সফটওয়্যার একই জিনিস দেখে? ওইটা একটা কোম্পানির MD সে সব দেখতে পারবে, আবার যে এক্সিকিউটিভ সে সব দেখতে পাবে? ওই ধরনের অ্যাক্সেস, মানে এরকম 10টা অ্যাক্সেস লেভেল তৈরি করা যাবে যদি আমি এখানে 1 দেই। টাইনি, হ্যাঁ, রোল, রাইট, হ্যাঁ ঠিক। 2 দিলে 99টা তৈরি করা যাবে। 99টা, হ্যাঁ 99টা দরকার আছে, হ্যাঁ। পদবি 9টা হয় নাকি? 9 10টাই তো, 10টাই আছে কোথাও বলেন? সমস্যা কি লাগলে দিবে স্যার? হ্যাঁ, এটাকে 4টা হয়, সর্বোচ্চ 3টা 4টা, হ্যাঁ রাইট। সমস্যা কি লাগলে দিবে? আচ্ছা, আপনার হলে এখানে 1ই গুড এনাফ, এটা স্ট্যান্ডার্ড ভ্যালু আর কি। 10টা স্তরের সফটওয়্যার আমি এখনো দেখি নাই। 10 ধরনের প্রায়োরিটি। 10 ধরনের প্রায়োরিটি, 3টা 4টা সর্বোচ্চ আর কি।
এবার ইন্ডেক্সটা প্রাইমারি করে দেন অ্যাডমিন আইডির, এবং এটা অটো ইনক্রিমেন্ট করে দেন। নট লাগবে না, আর কিছুই লাগবে না। এটা করার পর এবার আমরা এটাকে সেভ করে দেই। এবার যদি আমরা টেবিল তৈরি করার পর স্ট্রাকচার থেকে আমরা দেখি আমরা কি করলাম আর কি হলো। অ্যাডমিন আইডিটা প্রাইমারি কি হয়ে গেছে এবং এটা অটো ইনক্রিমেন্ট। অ্যাডমিন নেম ভার্কার 100, ইমেল অ্যাড্রেস ভার্কার 100, পাসওয়ার্ড ভার্কার 200, অ্যাক্সেস লেভেল টাইনি ইন্টিজার 1। ডিলিশন স্ট্যাটাসটা ভুল হয়েছে, তাই না? কারণ কি থাকবে? ডিলিশন স্ট্যাটাসে একটা ডিফল্ট ভ্যালু থাকবে, ঠিক আছে? হ্যাঁ, ডিলিশন স্ট্যাটাস ডিলিশনে হ্যাঁ চেঞ্জে যান। হ্যাঁ, এখানে কিন্তু একটা ভুল হয়ে গেছে। ডিফল্টে কি থাকবে? অ্যাজ ডিফাইন্ড। সো 1 দিয়ে দিলাম। হ্যাঁ, 1 মানুষের ডিলিট না, 0 মানুষের ডিলিট। আমরা এইভাবে করছিলাম না? ডিলিশন স্ট্যাটাস কয়ভাবে দেখানো হয়েছে? দুটোই দেখানো হয়েছে, বলছিলেন যে আপাতত স্যার 1 দিয়ে রাখি, ওটা যখন আমরা কাজ করব স্টেপ বাই স্টেপ দেন তখন ওটা দেখানো সেটা হচ্ছে পাবলিশ টু আনপাবলিশ। আচ্ছা, হ্যাঁ। সো ডিলিশন স্ট্যাটাসটা টাইনি ইন্টিজার 1 করে দেন। আমাদের প্রজেক্টের মধ্যে এগুলো আলোচনায় আসবে। এটা অ্যাজ ডিফাইন্ড 1 করে দেন। অর্থাৎ আমরা যখন ডিলিটে ক্লিক করি তখন কি হয়ে যায়? ডেটাবেস থেকে একটা রো ডিলিট হয়ে যায় না? আমরা এই কাজটা করব না। আমরা যখন ডিলিটে ক্লিক করব তখন এই ফিল্ডটাকে আপগ্রেড করে এটাকে 1 কে কত করে দেব? 0 করে দেব। পারবো না এটা? এটা তো করা যাবে। তার মানে পার্মানেন্টলি ডিলিট হচ্ছে না। পার্মানেন্টলি ডিলিট হচ্ছে না, ডেটাবেস তার রেকর্ডটা থাকবেই। কারণ এখনকার যেটা বলা হয় যে ইনফরমেশন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, একবার সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশন। হাতে পাইলে পার্মানেন্ট রেখে দেওয়া হয়। হ্যাঁ, সো ওটাকে যখন আমার কাছে আসে আমরা ডিলিট করব না, ঠিক আছে? ওটার জন্য আর্কাইভ করা হয়, যে আর্কাইভ ইউজার, আর্কাইভ অ্যাডমিন ইউজার, কারা কারা সিস্টেমে আর্কাইভ অবস্থায় আছে। সো এখানে ডিফল্ট দিয়ে 1 করে দিলাম, এবার সেভ করে দিলাম। সো ডিলিশন স্ট্যাট মানে আগে ভ্যালু দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মানে যখনই রো ক্রিয়েট হবে এখানে বাই ডিফল্ট 1 বসে যাবে। আর প্রথমটা তো অটো ইনক্রিমেন্ট। তাহলে এবার ডেটাবেসের টেবিল তৈরি করার পর আমাদের ইনসার্টে যেতে হবে। প্রথম ইউজারটা আমরা এখান থেকে তৈরি করে দিব। সো একটা অ্যাডমিন আইডি দিয়ে দিলাম, আমি অ্যাডমিন নেম দিয়ে দিলাম। সো অ্যাডমিন নেম কি দিব আমরা? ACIP ই-কমার্স 19 দিয়ে দিলাম। এরপরে ইমেল অ্যাড্রেসটা দিলাম admin@gmail.com। পাসওয়ার্ড 123456। অ্যাক্সেস লেভেল 1 দিয়ে দিলাম। ডিলিশন দেখছেন, ডিলিশন স্ট্যাটাসটা বাই ডিফল্ট কিন্তু 1 বসে আছে। এবার গো। ডিলিশন এভাবে এবার আমরা গো দিয়ে দিলাম। তাহলে একটা রো ইনসার্ট হয়ে গেছে। ব্রাউজ করি, তো পাসওয়ার্ডটা দেখেন এখানে কত আসছে? 1 2 3 4 5 6। তো পাসওয়ার্ডটা ভাবে দেখা গেলে কি হবে? না, এটা মুশকিল হয়ে গেল না? এটা তো গোপন জিনিস, এটা তো সবাইকে দেখানো যাবে না। ডাটাবেস কি স্যার আর দেখবে নাকি আমাদের অ্যাপ? তারপরও দেখতে পারে না। আপনি তো দেখতে পারেন। এখন আমি ফেসবুকে কি পাসওয়ার্ড দিছি সেটা যদি ফেসবুকের অ্যাডমিন লোকজন জানে, এটাকে আমি চাই, তাহলে কি ফেয়ার হবে জিনিসটা? আমার জিনিস তো পার্সোনাল আমার কাছে থাকবে, এটা আর কেউ জানবে না। ওদের ডাটাবেসে ওইভাবেই আছে না? হ্যাঁ, না ওরাও জানবে না, কেউ জানবে না। স্যার ডিলিশন স্ট্যাটাস ডট ডট ডট। হ্যাঁ, 1 দিয়ে দেন, অ্যাজ ডিফাইন্ড। ওটা তো 1 থাকবে তো অ্যাজ কিবোর্ডে ডিফাইন্ড। যত অক্ষর আছে সব অক্ষরে মিলাই। এটা স্যার কি দেওয়া বদলানো দরকার আছে? হ্যাঁ, দেওয়া তো আমাদের কোনো ইনপুট দেওয়া না ডিলিশন স্ট্যাটাসে 1 ছিল না, 1ই থাক, কিছু করতে হবে না। দেখেন তাহলে এটাকে কি করব? সো আমাদের রোটা ঠিকঠাক মতো হয় নাই, আবার এডিটে যান। ডিলিট করতে গেলে সুপার কম্পিউটার লাগে। এডিটে কি এই অবস্থায় আসছে না? এখান থেকে যে পাসওয়ার্ডের বাম পাশে দেখেন এখানে একটা আছে, ড্রপ ডাউন বক্স আছে, এখান থেকে MD5 করে দেন। মানে কি স্যার? এইটা হচ্ছে যে পাসওয়ার্ডকে এনক্রিপ্ট করার একটা ফাংশনের নাম। MD5 SHA-1 অনেকগুলো আছে। সো MD5টা পপুলার আর কি, অনেক পপুলার। কিভাবে এটা করব তো বুঝি। এই যে বাম পাশে যান, এই এডিটে যান, অক্ষর চেঞ্জ। MD5 করে দিয়েছেন, বাম পাশ থেকে দেখেন যেখানে ড্রপ ডাউন বক্স আছে, এই যে এখানে
আছে আছে তো MD5 আছে, দেখেন এডিটের মধ্যে ঢোকেন। আপনারা সবাই ব্রাউজে কি এভাবে আছেন? জি স্যার। এখান থেকে যে এডিটে যান, এই বাম পাশে এডিট আছে না, এডিটে যান। আর নিচে আরেকটা আমার এখানে আসছে কি এবার এখান থেকে এটাকে MD5 করেন, MD5 করে গো দেন। এবার দেখেন পাসওয়ার্ডটা কিন্তু সুন্দর বোঝা যাচ্ছে, একই লেখা আছে স্যার। কারণ যে 1 থেকে 6 তো দিছি, ওর জন্য এটাই। ওর জন্য এটাই। এইটা MD5। স্যার যখন স্যার পাসওয়ার্ড দিবে তখন স্যার এত বড় স্যার কি মনে রাখবে না না, ওটা আমরা দেখবো আর কি। পাসওয়ার্ড একদম- ভালো কথা বলছে রিয়া রাশেদ। দেখতেছে এখন হ্যাঁ, এটা করা যাবে, আমরা দেখবো। আচ্ছা, আমরা কাজটা শেষ করি, ঠিক আছে, প্রসিডিউরটা শেষ করি, একটু কন্টিনিউ করি। দেখেন, তার মানে আমাদের একটা রো আছে, দেখেন আমাদের একটা ডেটাবেস তৈরি করা হয়েছে, এবং ডেটাবেসের মধ্যে আমাদের একটা ডেটাবেস তৈরি করলাম আমরা প্রজেক্টের জন্য। এখানে আমাদের টেবিল আছে টিবিএল অ্যাডমিন, এবং সেখানে একজন ইউজার ইনফরমেশন আছে। আরেকটু দিয়ে দিই স্যার হ্যাঁ, আরেকটা দেই দেন আরেকটা ইনসার্ট করেন। আচ্ছা, পরে করেন ইনসার্ট, আমরা কাজটাকে শেষ করি। সো দেখেন এবার আমাদের টার্গেটটা কি। এবার আমাদের টার্গেটটা হচ্ছে এখানে ইউজার নেম না, এখানে দিবে ইমেল অ্যাড্রেস। এখানে ধরেন একজন ইমেল অ্যাড্রেস দিবে admin@gmail.com, পাসওয়ার্ড দিবে 1 থেকে 6, 1 2 3 4 5 6। এর বাইরে যদি কেউ দেয় সে সিস্টেমে লগ ইন করতে পারবে না। সেই কাজটা আমি এখন করব। তাহলে এখন এই জিনিসটা একটা ফর্মের মধ্যে আছে না, স্যার অ্যাডমিন ওই স্যার ইন্ডেক্স ওই ফর্মটাকে একটু কাস্টমাইজ করে নিতে হবে আমাদের মতো করে। এখন তো লগ ইনে ক্লিক করলে কোথায় চলে যাচ্ছে, অ্যাডমিন মাস্টারে। সো ফর্মটাকে একটু কাস্টমাইজ করবো আমরা। তাহলে এই পেজটার নাম কি, অ্যাডমিন ফোল্ডারের মধ্যে index.php, ওখানে আসি সবাই আমরা। সো অ্যাডমিন ফোল্ডারের মধ্যে index.php তে আমরা আসলাম। এখানে এসে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এই যে লগ ইন, হ্যাঁ এই যে এখানে ফর্মের মধ্যে পাইছেন না। সো প্রথমে ইনপুট ফিল্ডের নামগুলো ঠিক করে দিতে হবে। দেখেন ফিল্ড সেটের মধ্যে প্রথমে একটা ডিভ আছে না, ফিল্ড সেট, ফর্মের নিচে যে ফিল্ড সেট, স্যার ডিপ ক্লাস ইনপুট হ্যাঁ। সো এখানে দেখেন একটা এক ইনপুট এলিমেন্ট আছে না, ওই ইনপুট এলিমেন্টের নেমটা কি হবে, ইনপুট এলিমেন্টে কোনো টাইপ আছে দেখেন তো, এলিমেন্ট টাইপ তো স্যার আছে আছে স্যার টেক্সট, টাইপটা করে দেন ইমেল, ইমেল হ্যাঁ, কারণ আমরা তার কাছ থেকে কি নিব। ইমেল আর এখানে ওই যে প্লেস হোল্ডারের মধ্যে কি লিখবেন, টাইপ ইওর ইমেল অ্যাড্রেস টাইপ ইমেল অ্যাড্রেস লিখে দিই, হ্যাঁ, কারণ প্লেস হোল্ডারের মধ্যে যা আছে ওগুলো তো আবার দেখাবে ওখানে। আর কি ঠিক করতে হবে বলেন তো, ইনপুট এলিমেন্টটার নেম স্যার নেম ঠিক করতে হবে, রাইট। সো নেমে এসে বলে দিচ্ছি ইমেল অ্যাড্রেস। স্যার আবার একটু আমরা অমনোযোগী ছিলাম। হ্যাঁ, এই যে index.html পেজে আসছেন, index.php, এখানে যে ফর্মটা পাইছেন, জি স্যার। ফিল্ড সেটের মধ্যে প্রথম যে ডিপটা আছে, এখানে কি ইনপুট এলিমেন্ট আছে না, পাইছেন? কারণ আমরা কি করব, এখানে যে ইনপুট এলিমেন্টটা আছে, যে এখানে এটা আর এটাকে আমাদের দরকার, তাই না? সো এটা হচ্ছে এই যে এখানে ইনডেক্স পেজের মধ্যে, এখান থেকে এসে আমরা দেখেন, একটা চেঞ্জ করলে স্যার হ্যাঁ, এই ইমেল অ্যাড্রেস, নেমটা করে দিলাম ইমেল অ্যাড্রেস, টাইপটা করে দিলাম ইমেল, আর প্লেস হোল্ডার করে দিলাম টাইপ ইমেল অ্যাড্রেস। ফর্ম গেল কই? ফিল্ড সেট নাই এখানে, ফর্ম তো নাই স্যার। ফর্ম তো নাই। আপনারা অ্যাডমিনের মধ্যে যান না, অ্যাডমিনেই আছে স্যার। অ্যাডমিনের index.php, ওপেন করছি স্যার, কিন্তু আমাদের কাছে ফর্ম নাই স্যার। স্যার লগইন টু ইয়ার অ্যাকাউন্ট সার্চ দেন না, কন্ট্রোল এফ তে খুঁজে বের করবেন। আপনার মনে হয় ইয়াতে ইয়ার ইন্ডেক্স আছে, কাউন্টের ইন্ডেক্স, অ্যাডমিন ইন্ডেক্স না। আর এবার ইয়াতে আছে। কি So, ভাই ইয়াতে ফর্ম পাইছে। হ্যাঁ, পাওয়া গেছে। পাইছে স্যার, অনেক ভিতরে। এতটুকু একটা ফাইল, এত ভিতরে কম, ফর্ম ভরে স্যার অনেক ভিতরে আমাদের তো ভিতরে এটা কতটুকু দেখেন তো ফাইলটা, কত লাইন, মাত্র 138 লাইন। পাইছেন তো এটাই তো। স্যার এবার শুরু করেন। এই যে ইনপুটটা পাইছেন, দেখেন ফিল্ড সেটের মধ্যে প্রথম যে ডিপটা, স্যার ইনপুট লার্জ, হ্যাঁ ইনপুট, এখানে লার্জ কই পেলেন আপনি, স্যার ইনপুট লার্জ লার্জ ক্লাসের নাম বলুন। ক্লাসের নাম। ইনপুট ক্লাসের নাম ইনপুট প্রিপেয়ার
আরে উনি ইনপুটের কথা বলছি, ইনপুট ইনপুট ক্লাস যেটা আমরা ইনপুট বিল যেটা স্যার। হ্যাঁ হ্যাঁ রাইট, এখানে এসে দেখেন নেমটা ঠিক করে দেন, ইমেল অ্যাড্রেস টাইপটা করে দেন ইমেল, আর প্লেস হোল্ডারের মধ্যে কাস্টমার পাসওয়ার্ডটা মনে হয় করে আছে তাই না, নেমটা হচ্ছে পাসওয়ার্ড, টাইপ হচ্ছে পাসওয়ার্ড, সবই পাসওয়ার্ড। স্যার এই ইমেলটা স্যার আমি বড় করে লিখব। হ্যাঁ নেমের ইমেলটা না, নেমের সব ছোট হাতে লেখেন, আপনি প্লেস হোল্ডারের মধ্যে বড় হাতে লিখতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ বাট এই নেমের মধ্যে সবসময় সব ছোট হাতে লিখবেন। পাসওয়ার্ড সব ঠিক আছে, নেমও আছে পাসওয়ার্ড, টাইপও দেওয়া আছে পাসওয়ার্ড। এবার আমরা এখানে দেখি, দেখেন যে বাটনের মধ্যে লগ ইন বলা আছে তাই না, সো একটু কনসেন্ট্রেট করতে হবে আবার সবাইকে। দেখেন ফর্মের মধ্যে আমরা জানি যে যখন কোনো একটা ইনপুট এলিমেন্টের টাইপটা হয় সাবমিট, এবং সেটা যখন কোনো একটা ফর্মের মধ্যে থাকে এবং যখন সেই বাটনে ক্লিক করা হয় তখন কি ঘটনা ঘটে বলেন তো, বেশ কয়েকবার কিন্তু এই কথাটা বলা হয়েছে। মানে ইনপুটগুলোকে স্যার তখন স্যার এই যে উপরে স্যার হচ্ছে আপনার এটা থাকে অ্যাকশনে যায়। হ্যাঁ, ফর্মের অ্যাকশন এবং মেথডটা অ্যাক্টিভ হবে, এ কথাটা সবসময় মাথায় সেট করে রাখবেন যে যখন কোনো একটা ইনপুটের টাইপ হবে কি সাবমিট এবং সেটা একটা ফর্মের মধ্যে থাকবে। হ্যাঁ, এবং যখন সেখানে ক্লিক করা হবে তখন সাবমিটে ক্লিক করা হলে ওই ফর্মের অ্যাকশন এবং মেথডটা অ্যাক্টিভ হয়। তার মানে লগ ইন বাটনে যখন আমি ক্লিক করবো এখান থেকে, দেখেন যখন আমি এখান থেকে লগ ইনে ক্লিক করব তখন অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটবে, এটা যেটা ফর্মের মধ্যে আছে এবং এটার লগ ইনের টাইপটা হচ্ছে কি সাবমিট। হ্যাঁ, সো মেথড বলা আছে হচ্ছে পোস্ট, আর অ্যাকশনে কি বলা ছিল অ্যাডমিন মাস্টার, তাই না? এখানে আমি এখানে ব্ল্যাঙ্ক করে দেবো, এটা কেটে দেন, শুধু মেথডটা পোস্টই থাক। তার মানে ঘটনা যা ঘটার এই পেজ থেকেই ঘটবে, এবং ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা কোথায় যাবে, পোস্টে যাবে না, পোস্টে যাবে। এবার পোস্টে থেকে নিয়ে আমি যা মন তাই করবো। কোনো একটা প্রবলেমের সলভ করার জন্য আপনাকে 3 ইনফরমেশন লাগবে। প্রবলেমটা কি, একজন ইউজার লগ ইন করতে পারতেছে না বা লগ ইন করাতে হবে। তো এবার আমরা এই পেজের উপরের দিকে আসি, একবার ডক ট্যাবের উপরে পিএসপির স্ক্রিপ্টগুলো HTML এর উপরে লেখাই ভালো। এখানে এসে আমাদের পিএসপির স্ক্রিপ্ট লিখতে হবে। আমাদের আর একটা কাজ করা বাকি আছে, ওই সাবমিট বাটনের একটা নেম দিতে হবে। সাবমিট যে বাটনটা আছে না, হ্যাঁ এটা কিন্তু অনেকেই দিবেন না। সাবমিট বাটনের একটা নেম দেন, আমি বললাম BTN, তাহলে পোস্টের মধ্যে কি এর ভ্যালুটাও যাবে, এই ভ্যালুটা ধরেই তো আমরা আগাবো। হ্যাঁ, সো ওই বাটনের যে টাইপটা বলা হচ্ছিল সাবমিট, তার একটা নেম দিয়ে দেন BTN বা XYZ যে কোনো কিছু। এবার এখানে এসে কি বলবো, ইফ, এবার সব আগের মতো। এখনো সেই ওই সিস্টেমে কি তাহলে সবসময় থেকে যাবে স্যার? র PHP তে এভাবে করতে হয়। স্যার আমরা ডাবল ওপিতে করার কথা। হ্যাঁ, ডাবল ওপিতে করবো, ডাবল ওপিতেও একইভাবে করতে হবে। স্যারই তো বলছে যে ওইটাতে করার জন্য। আমার ঠিক আছে, দেখেন আমরা এভাবে কিন্তু এখানে চলে আসলাম যে ইফ ইজ সেট পোস্ট বাটন বলা হচ্ছে, যদি বাটনে ক্লিক হয় তাহলে কি হবে, এখানে কাজটা সে এখানে আসবে। এখন আমাদের কাজটা কি, এই পোস্টের মধ্যে ইউজারের এই পোস্টের মধ্যেই কি তার ইমেল অ্যাড্রেস আছে, তার পাসওয়ার্ডও আছে, তাই না? সো পোস্টের মধ্যে থেকে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা নিয়ে আমরা ডেটাবেসে যাব, ডেটাবেসে চেক করে দেখবো আছে কিনা। এই কাজটা আমাদের করতে হবে। সেই কাজটা কে করবে, একটা ফাংশন, আর ফাংশনের ডেফিনেশন কি আমরা এই পেজের মধ্যে রাখবো না আলাদা পেজে রাখবো, আলাদা পেজে। সো অ্যাডমিনের মধ্যে, অ্যাডমিনের ফোল্ডারের মধ্যে আমরা সবাই নতুন একটা PHP ফাইল নিতে পারি। একটা PHP ফাইল নেই, হ্যাঁ ফাংশনই নেওয়া দরকার, ফোল্ডারই নেওয়া দরকার স্যার। ফাংশন না লিখে দিই, একটা PHP ফাইল ফাংশন ডেফিনেশন লিখতে পারেন, বা functions.php, functions। এই পেজের মধ্যে শুধু আমার ফাংশনগুলো থাকবে। হ্যাঁ,
তাহলে কি করব, ইন্ডেক্স পেজে এসে আমাকে এবার ওই পেস্ট ফাংশনটাকে রিকোয়ার করতে হবে না, ফাংশনস ডট পিএসপি এই পেজটাকে আমি রিকোয়ার করে দিলাম। রিকোয়ার করে দেওয়ার পর আমরা একটা ফাংশন কল করব, অ্যাডমিন লগ ইন চেক। এটা কি একটা ফাংশনের ডেফিনেশন না কলিং? কলিং কলিং, হ্যাঁ আমরা একটা ফাংশনকে কল করলাম এখান থেকে, এবং এই ফাংশনটা ডেফিনেশন কোথায় থাকবে? ওই ফাংশনস ডট ডেফিনেশন ফাংশনস ডট পিএসপি ফাইলের মধ্যে। এজন্য এটাকে আগে রিকোয়ার করে দিলাম, তাই না? এবার এই ফাংশনস ডট পিএসপিতে এসে ফাংশনটা ডেফিনেশন দিতে হবে। ফাংশন অ্যাডমিন লগ ইন চেক, পোস্টকে আমরা এখানে রিসিভ করা হচ্ছে ডেটা দিয়ে। এবার ডেটাবেজে কানেকশন লাগবে না, কারণ আমি এখন এই ফাংশন কি করবে, এখান থেকে একটা কোয়েরি লিখে এর মধ্যে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড আছে, তাই না? আগে আরো একটা ফাংশন ডলার ডেটা এটা একটা ভেরিয়েবল, ডেটা দিয়ে কাকে ধরলাম বলেন তো? পোস্ট। হ্যাঁ হ্যাঁ, আমি যখন ফাংশনটা এখান থেকে কল করলাম, ও প্যারামিটার হিসেবে সে কি দিল? পোস্ট দিল। সো এখানে ওই প্যারামিটারটাকে রিসিভ করার জন্য আমি এই ভেরিয়েবলটাকে সেট করে দিলাম। এবার এখান থেকে এসে আমার ডেটাবেজে কানেকশন দেওয়া লাগবে। সো ডেটাবেজে কানেকশন আমি প্রত্যেকবারই দিব নাকি? না স্যার, আমরা কাজ করবো, হ্যাঁ আমরা এখানে আরেকটা অ্যাডমিনের মধ্যে আরেকটা পিএসপি ফাইল নেই, আরেকটা পিএসপি ফাইল এর নাম দেন db_connect। ডেটাবেসটা আলাদা একটা ফাইলে রাখতে যাচ্ছি, db_connect। হ্যাঁ হ্যাঁ, রাইট, এসে একে রিকভার করব। প্রত্যেকটা ফাংশন যেখানে আমার ডেটাবেস লাগবে আমি একে রিকোয়ার করে দেবো, শেষ। বারবার করার সাথে একবার করে দিব, বাস বারবার শুধু কানেক্ট করে দিলেই হবে। db_connect, এখানে এসে আমরা ডেটাবেসে কানেকশনটা দিব। সো আমরা এভাবে লিখতে পারি, আগে তো শিখছি না, তো এই কাজটাই করাচ্ছে।
ডিবি সিলেক্ট কোনটা? কন্ডিশন এর ভিতর ডিবি হ্যাঁ হ্যাঁ, তাই না? আমাদের ডেটাবেস কানেকশনটা হয়ে গেছে না? স্যার এই যে ডাটাবেস নট সিলেক্টেড এখানে মাইস্কিউএল এররের পরে কি স্যার $con দিলে স্যার ডাটাবেস সিলেক্ট দেব স্যার? না, সিলেক্ট না, আপনি এই প্যারামিটারটা না দিলে এই ফাংশনটা ইররটা খুঁজে বের করতে পারে না। এই ফাংশনটার কাজ কি? ভেরিয়েবলের নামটা কি স্যার ডিবি সিলেক্ট ভেরিয়েবলটা দেব নাকি তাই বলতে চাই। কোথায়? এই যে স্যার উপরের এল স্যার, হ্যাঁ এটাতে স্যার যেখানে কার্সর আছে এখানে হ্যাঁ এখানে এখানে কোথায় দিবেন? এই যে স্যার ভেরিয়েবল পরে $con এখানে এখানে কন দেওয়া হয়েছে মানে কি? এটা হচ্ছে মেইন কানেকশনটা আর কি। আচ্ছা এরর ফাংশনের মধ্যে এই প্যারামিটারটা দেওয়া লাগে মাইস্কুএল আইতে, না হলে সে এরর দেখায়। স্যার আমি বলছিলাম যে কি ডাটাবেস সিলেক্টেড ভেরিয়েবলটা দিব কিনা সেটা বলুন। আমার যে সিলেক্ট হয় না এটা কিভাবে বুঝবো আমি ওটাই বলছি ও মানে এইটা আপনি এখানে দিবেন কিনা? না, এটা এখানে এখানে সবসময় এই কানেকশনে দেওয়া লাগবে, কারণ এই কানেকশন ভেরিয়েবলটার মধ্যে কি আছে, কানেকশনটা হয়েছে কিনা। কানেকশনটা হইলে পরে সে ইররটা ওই এই কানেকশন ধরে সে ভুলটা বের করবে আর কি, যে কি প্রবলেমটা। স্যার তাহলে আমার তো প্রথম কন্ডিশনে আমার এরর থাকলে সেখানে আমাকে থামাই হ্যাঁ, তো আমার তাহলে দ্বিতীয়টাতে ঢোকার তো ঢুকতেছেই দ্বিতীয়টাতে ঢুকার পর এখন যদি কেউ এখানে ধরেন দিয়ে দিল এরকম, তখন তো প্রথমটাই তো ঢুকবে। এখানে কি, এখানে তো এই ভেরিয়েবলের মধ্যে যে ডেটাবেজের ইনফরমেশনটা আসবে সেই ইনফরমেশনটা কি ট্রু না ফলস? ফলস না? সো ইফ ফলস মানে কি এলস আসবে, ওই এলস আবার আগের একই এরর হ্যাঁ। তখন ডাটাবেস পাই নাই, তখন ডাটাবেস পায় না এবং তখন বলে দিবে যে এই প্রবলেম হয়েছে। ওই যে আমার টেক্সটটাই প্রমাণ দিবে হ্যাঁ হ্যাঁ, এই টেক্সটটা বলে দিবে এবং কি কারণে প্রবলেমটা হয়েছে এই ফাংশনটা সেটা বলে দিবে। সো আমাদের ডিবি কানেক্টের কাজ শেষ, এটাকে আমরা এখান থেকে কেটে দিলাম। এবার যখন যে ফাংশনের মধ্যে আমাকে লাগবে, ডাটাবেজে কানেকশন লাগবে, আমি শুধু রিকোয়ার করে দেবো কাকে? ফাংশন ফাইলের তো মনে হয় সবসময় লাগে। হ্যাঁ, রিকোয়ার করে দিলাম, ঠিক আছে, ডেটাবেসটাকে রিকোয়ার করে দিলাম। এবার আমাকে একটা কোয়েরি লিখতে হবে। আমি একটা কোয়েরি লিখতে চাচ্ছি, দেখেন, select all from tvl_admin where email address পাসওয়ার্ড ইজিক্যালটা কি হবে? পাসওয়ার্ড ইজিক্যালি কিন্তু ডেটা পাসওয়ার্ড দিলে হবে না। এটা দিলে হবে? বলেন তো। দেখেন আমাদের হ্যাঁ MD5 করা আছে না, একটু খেয়াল করবেন কি হচ্ছে। আমি যখন এখান থেকে যখন লগ ইন বাটনে প্রেস করা হচ্ছে, একটু কনসেন্ট্রেট করেন সবাই। এখান থেকে যখন লগ ইন বাটনে প্রেস করা হচ্ছে তখন অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটতেছে, আমার এটা হচ্ছে ইন্ডেক্স পেজ, তাই না? এখান থেকে এই লগ ইন বাটনে প্রেস করা হচ্ছে, লগ ইনটা কোথায়? এই যে লগ ইন বাটন, ক্লিক করা হচ্ছে, এটা একটা ফর্মের মধ্যে আছে। সো আমরা এখান থেকে অ্যাকশনে বলা হচ্ছে কি ব্ল্যাঙ্ক, আর মেথড বলা হচ্ছে পোস্ট। তার মানে ইউজার যে ইনপুটগুলো দিবে সেগুলো চলে যাবে পোস্টে, আর অ্যাকশনটা বলা হচ্ছে ব্ল্যাঙ্ক, তার মানে এখান থেকে আবার কাজ শুরু করবে। সেবার এখানে এসে কি কন্ডিশনটা ট্রু হবে না? প্রথমবার কিন্তু কন্ডিশনটা ট্রু হবে না, কারণ কি প্রথমবার পোস্টের মধ্যে কিছুই নেই। এবার যখন সাবমিটে ক্লিক করা হয়েছে পোস্টের মধ্যে কিন্তু বাটনটাকে সে পাবে, কন্ডিশন ট্রু হবে, ভিতরে আসবে। প্রথমে ফাংশন পেজটাকে রিকোয়ার করবে, এবারে ফাংশনের ডেফিনেশনটা দেওয়ার জন্য এখানে আসবে। এখন ফাংশনটা যখন আমি কল করলাম, আমি কি পোস্ট পাঠিয়ে দিয়েছিলাম না, এবং এই পোস্টটাকে রিসিভ করলো কে? ডেটা।
একটা জিনিস খেয়াল করেন, এখানে সামনে এইভাবে বলি দেখি ডাটার মধ্যে কি আছে। ইকো প্রিন্টার আপনাদের করা দরকার নাই, পরে করে নিয়েন। প্রিন্টার ডেটা আমরা দেখতে যাচ্ছি ডেটার মধ্যে কি আছে, এবং আমরা চাইলে এরপরে কম্পাইলারকে থামিয়ে দিতে পারি। আমরা এক্সিট বলে দিচ্ছি, এক্সিট একটা ফাংশনের নাম, এরপরে আর কম্পাইলার কাজ করবে না। তাই বললেও কি স্যার না, এখানে কাজ করবে না, থামাই দিবে। ডাই বলা হয়, এখানে তো আমি কিছু দিব না। ডাই বললে কি, ডাই মানে একটা আউটপুটও দেখাবে, আবার কেন প্রবলেম হয়েছে এটাও দেখাবে আর কি। এই ফাংশনটার কাজ হচ্ছে কম্পাইলারকে থামাই দেওয়া। তাহলে পরে আমরা এবার চেক করলে ওই ডাটা এখানে যদি কোনো কিছু দেই, ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দেই, এবং সেটা কি ওই ডেটার মধ্যে যে শো হবে এবং এরপর থেমে যাবে নাকি। এখানে ইমেল অ্যাড্রেস দিলাম একটা, এখানে পাসওয়ার্ড দিলাম 6 পর্যন্ত দিয়ে দিলাম, দেখি কি আসে। আসছে না? ইমেল অ্যাড্রেসের মধ্যে কি আসছে, admin@gmail.com, পাসওয়ার্ডের মধ্যে আসছে 1 থেকে 6, আর বাটনের মধ্যে তো কোনো ভ্যালু নাই, বাট ইন্ডেক্সটা জেনারেট হয়েছে আর কি। সো তার মানে আমাদের এখানে আসতেছে পাসওয়ার্ড আসতেছে 6, তো আমি এখানে যে পাসওয়ার্ড দিয়ে চেক করতেছি ইমেল অ্যাড্রেসটা তো মিলে যাবে, তাই না? admin@gmail.com ডেটাবেজে কি আছে দেখি তো, admin@gmail.com মিলে যাবে। বা ডেটাবেজে পাসওয়ার্ড কি আছে, E10 হাবি যাবে বহুত কিছু আছে, বাট এখানে যে পাসওয়ার্ডটা আছে ডেটার মধ্যে যে পাসওয়ার্ডটা আছে, এই যে পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম এখানে, এই পাসওয়ার্ডটা কি অবস্থায় আছে? নাই। তো পাসওয়ার্ডটা কি অবস্থায় নিতে হবে, সো এই জন্য আমরা এভাবে পাসওয়ার্ড দিলে কিন্তু হবে না। সো আমরা কি করব দেখেন, আমরা যেটা করতে পারি, আমরা পাসওয়ার্ড নামের একটা ভেরিয়েবলের মধ্যে ওই ডেটা থেকে যে পাসওয়ার্ডটা পাওয়া যাচ্ছে, স্যার ডাটাবেস রিকোয়ারের পরে হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ আগেও দিতে পারেন, সমস্যা নেই, পরে দেওয়াটাই ভালো হবে আর কি। আমি এটাকে ওই MD5 করে নিচ্ছি আর কি। এবার যদি বলি ইকো পাসওয়ার্ড, দেখি পাসওয়ার্ড কি আসে, এবার কাজ হবে। এরপরে এক্সিট করে দিচ্ছি, তাকে আবার থামাই দিই, ইকো MD5 এর কোডটাই ডাটাবেস পাসওয়ার্ড বলে দেখাবে। দেখি কি হয়। তাহলে আমার ফর্মে যেটা পাঠাচ্ছি সেটাও MD5 হয়ে দেখাবে। MD5 দেখাবে না, সেটা দেখাবে না। 6। এবার দেখেন এখানে কি আসছে, এটার সাথে কম্পেয়ার করবে। হ্যাঁ হ্যাঁ কিন্তু আসল পাসওয়ার্ড কি এটা দেখাবে? দেখার হচ্ছে না আর কি, ঠিক আছে, সবই এনক্রিপ্টেড হয়ে যাচ্ছে, সো কেউ দেখতে পারবে না আর কি। তাহলে কিন্তু এবার আমরা এটাকে কেটে দিতে পারি। সো এক্সিট কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ফাংশন। আপনারা যখন কোনো প্রবলেম পড়বেন, হ্যাঁ থামিয়ে দিলাম, আমার যা দরকার আমি খালি পাসওয়ার্ডটা দেখবো যে ভেরিয়েবলটার মধ্যে কি আসতেছে, কি ইনফরমেশনটা আসতেছে, দেখে এবার থামিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমি এখানে কি লিখবো বলেন তো? আচ্ছা, আমি পাসওয়ার্ডটা আমি এর মধ্যে লিখি, স্যার এখানে থাকলে সমস্যা নেই। হ্যাঁ বলেন। স্যার এখানে স্যার উপরে আমরা স্যার ভেরিয়েবলটা না নিয়ে স্যার ওখানে ইয়ার মধ্যে কুইরির মধ্যে স্যার এটা দেওয়া যায় না। কিসের মধ্যে? স্যার কুইরিটা যে লেখা আছে যে ফর্ম পেপার হুম। স্যার ওটার মধ্যে স্যার MD5 লেখা যায় না। হ্যাঁ যাইতো, এখানেও যাইতো, এখানে MD5 করে দিল হয়তো। তাহলে স্যার এখানে বসলে তাহলে তো আমরা এক্সট্রা ভেরিয়েবল না ওটা এখানে আবার ইয়ে লাগে, তো ধরেন যে এখানেও আমরা পাসওয়ার্ড দিয়ে দিলাম, এভাবেই করে দিলাম আর কি। ঠিক আছে, পাসওয়ার্ড ইজ ইকুয়াল টু পাসওয়ার্ড। হ্যালো, এই যে পাসওয়ার্ড, আপনি এখানেও MD5 করে দিতে পারেন, সমস্যা নেই। মানে কোয়েরির মধ্যে হিজিবিজি হয়ে যায়, এই জন্য আপনারা এভাবে চাইলে আগে করে নিতে পারি। ঠিক আছে না, এভাবে করে নেন। এবার এখানে হয়েছে, এবং আরেকটা জিনিস কিন্তু লাগবে। কি লাগবে বলেন তো? নতুন একটা ঝামেলা আমরা তৈরি করছি, ডিলিশন স্ট্যাটাস। কত লাগবে? 1, কারণ 0 মানে কি, 0 মানে হচ্ছে সে না, ইনঅ্যাক্টিভ। আচ্ছা স্যার ডিলিশন স্যার কেন লাগছে স্যার? কারণ ডিলিশন স্ট্যাটাস যদি 1 আমরা যদি ডিলিশন স্ট্যাটাস ফিল্ডে কেন রাখলাম বলেন তো? ডিলিশন স্ট্যাটাসটা হ্যাঁ তো ডিলিট করব না, হ্যাঁ চালাবো না, হ্যাঁ রাখা করতে যাবে, পারবে না, এইজন্য ভ্যালুটা 0 থাকবে। ভ্যালুটা 0 থাকবে। এখন যদি মনে করেন আমি কাউকে ডিলিট করে দিচ্ছি, সে কিন্তু ডেটাবেজে আছে, ডেটাবেজে আছে, বাট ডিলিশন স্ট্যাটাসটা কত আছে? 0। এখন সে বাসায় যায়, সেটা সিস্টেমে ঢোকা শুরু করলো, ইউজার নেম পাসওয়ার্ড দিল। আমি যদি শুধু চেক করি ইউজার নেম পাসওয়ার্ড, সে কি ঢুকতে পারবে না পারবে না? পারবে, কিন্তু আমি তো ডিলিশন স্ট্যাটাসটা চেক করি নাই,
এবার আমি ডিলিশন স্ট্যাটাসটাও চেক করে দিচ্ছি যে তুমি কি ডিলিট না। এবার তাহলে আর পারবে না। হ্যাঁ, এই জন্য আমরা ডিলিশন স্ট্যাটাসটাও অন করে দিলাম আর কি, ডিলিশন স্ট্যাটাসটা। এবার কোয়েরিটা লেখা হয়ে গেলে দেখেন আমরা এখানে যদি এভাবে বলি যে কোয়েরিটা এক্সিকিউট করতে হবে MySQL i_query, এই ফাংশনের মধ্যে আমরা ওয়ান করে দেন এন্ড পাসওয়ার্ড ইজ ইকুয়াল টু ডলার পাসওয়ার্ড, তারপরে কি লিখছি? এন্ড, আবার এন্ড। আচ্ছা, হ্যাঁ। যত আছে সব এন্ড, কারণ এন্ড গেটের কি একমাত্র এন্ড গেট হচ্ছে খতরনাক, সবগুলোই লাগবে। অর হইলে কি একটা হইলেই হইলো। স্ট্যাটাস ইজ ইকুয়াল টু 1 শুধু স্যার এমনি কোনো স্ট্রিং নেই? না এখন one। তাহলে ইফ MySQL যদি ঠিকঠাক মতো কাজ করতে পারে তাহলে আমরা কিছু একটা করব, আর যদি কোনো কারণে না করতে পারে তাহলে আমরা কিছু একটা করব। কিছু একটা করা হবে আর কি। সো এলস এর মধ্যে ডাই দিয়ে আমি বলে দিলাম কোয়েরি প্রবলেম, স্যার এন্ড কি লিখছেন? কোনটা deletion status is equal to 1, else query problem MySQL i_error হবে, তাই না? এরর এই ফাংশনের মধ্যে আমাকে দিতে হবে কানেকশন স্ট্রিংটা। MySQL এর কোয়েরিতে স্যার ডলার অফ ফর্ম মানে কানেকশনের আর SQL। এবার এখানে এসে দেখেন আমরা জানি যে ডেটাবেস থেকে ডাটা তুলে নিয়ে আসার জন্য যখন আমরা কোনো কোয়েরি এক্সিকিউট করি তখন সে আমাকে কি রিটার্ন করে? রিসোর্স আইডি রিটার্ন করে না? সো ওটাকে আমরা কোয়েরি রেজাল্ট নামক একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম রিসোর্স আইডিটাকে। এই ফাংশনটা যে রিসোর্স আইডিটা রিটার্ন করবে সেটাকে আমরা এই ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এবার আমাকে একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে যে এই রিসোর্স আইডিতে কতগুলো রো থাকতে পারে। স্যার যে কয়টা আনছি স্যার তিনটা যতটা আছে সবগুলো আছে। যে মানে কয়টা রো থাকে, এখন তো একটা রো আছে, হ্যাঁ, এখন যদি 10টা রো থাকে 10টা রোই আসবে না 2টা আসবে? একটা 2টা কি আর সম্ভাবনা আছে? না স্যার একটা একটা আসবে। কেন একটা আসবে বলেন তো? কারণ ইমেল অ্যাড্রেসটা অলওয়েজ কি হবে? ইউনিক হবে। এই আমরা যখন এই ডেটাবেসে ফর্মের মাধ্যমে ইনসার্ট করব তখন আমরা চেক করব ইমেল অ্যাড্রেস দুইটা ইমেল অ্যাড্রেস কখনোই কি হওয়া যাবে না, এক হওয়া যাবে না। তার মানে এখানে কয়টা রো আসবে সর্বনিম্ন? এই রিসোর্স আইডিতে একটা রো আছে। তাহলে এই রিসোর্স আইডি থেকে ডাটা বের করার জন্য কি ফাংশন ইউজ করতে হয় বলেন তো? MySQL ফেস অ্যাসক, রাইট? তাহলে MySQL যদি একটা রো থাকে আমরা তো জানতে পারতেছি যে অ্যাজ এ ডেভেলপার হিসেবে একটা আসে। সো একটা আসলে কি লুপ লাগবে না? লাগবে না, রাইট? তাহলে এখানে আমরা বলে দিলাম MySQL i_face অ্যাসক এর মধ্যে কি পাঠিয়ে দিব বলেন তো? কোয়েরি রেজাল্টকে পাঠিয়ে দিলাম। তাহলে এই ফাংশনটা এই রিসোর্স আইডি থেকে ডাটাটা বের করে নিয়ে এসে আমাকে দিল। আমি এখানে রাখলাম যে এটাকে আমি ভাবে বলতে পারি না এর মধ্যে কি আছে? অ্যাডমিন ইনফো। ভেরিয়েবলের নামের সাথে ভ্যালুটা যেন মিনিংফুল হয়। অ্যাডমিন ইনফো কি ঠিক আছে না ঠিক নেই বলেন তো? ঠিকই তো আছে। হ্যাঁ স্যার হ্যাঁ, ফেস এসও আর স্যার ফেস এর মধ্যে স্যার ডিফারেন্সটা ডিফারেন্টটা হচ্ছে অ্যাসক প্রত্যেকটা অ্যারের আমাদের যে ডেটাবেস থেকে ইনফরমেশনগুলো আসবে এগুলো কি অ্যারে আকারে আমাদের কাছে আসে না? সো ওই অ্যারের মধ্যে অ্যারেতে ভ্যালু কীভাবে থাকে? ইন্ডেক্স আকারে থাকে। সো ওই ইন্ডেক্সগুলো অ্যাসক ইউজ করলে ইন্ডেক্সগুলো আসে শুধুমাত্র অ্যাসোসিয়েটিভ, আর অ্যারে ইউজ করলে অ্যাসোসিয়েটিভও আসে আবার নিউমেরিকও আসে। মানে একটা এই ভ্যালুর 2টা করে ইন্ডেক্স আসে। আমাদের তো নিউমেরিক ইন্ডেক্সের দরকার নাই, ঠিক আছে? দেখেন আমি এখন দেখাবো, আবার দেখাবো। সো আমরা দেখতে যাচ্ছি অ্যাডমিন ইনফোর মধ্যে কি আছে। প্রিন্টার অ্যাডমিন ইনফো এক্সিট করে দিলাম। এরপরে
ওই পাশে দেখি একটা জিনিস সমস্যা ডলার পোস্ট পাঠাই লগইনে ক্লিক করলে আচ্ছা, এতটুকু আমরা লেখা হয়েছে না, একটু দেখেন, টাইপ করা হয়ে গেছে আমাদের মনে হয়। সো এখানে কি করলাম একটু খেয়াল করতে হবে, হ্যাঁ, যে আমরা তাহলে যখন লগ ইনে ক্লিক করা হচ্ছে ফর্ম থেকে যখন লগ ইনে ক্লিক করা হচ্ছে, এখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে বললাম khan@gmail.com, পাসওয়ার্ডে বললাম একবার রিফ্রেশ দিই পেজটা, একটু দেখেন। আমি প্র্যাকটিস করার সময় দিব আপনাদের। 1 2 3 4 5 6 আমি এখানে সাবমিটে যখন লগ ইনে ক্লিক করবো কি ঘটনাটা ঘটবে, এখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইনে ক্লিক করলাম। পেজটা হচ্ছে আমার ইন্ডেক্স পেজ, আমি ইন্ডেক্স পেজে যাচ্ছি। বলেন। স্যার ওইখানে স্যার আমাদের ইমেল আছে আরেকটা, হ্যাঁ, ইমেল তো আমাদের অন্য একটা দেওয়া। দেখি না কি হয়, তাহলে কি হবে, এখানে এই কন্ডিশনটা ট্রু হবে, অ্যাক্টিভ হবে জি স্যার। ভিতরে ঢুকলো, ফাংশন রিকল করলো, এখানে ঢুক গেল, এখানে আসার পর ডেটাবেসে কানেকশন করলো, কালেকশন করার পর ওই পাসওয়ার্ডটাকে ইনক্রিপ্ট করে এখানে রাখলো, রাখার পর সিলেক্ট অল ফ্রম হোয়ার ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসের মধ্যে কি আছে, ইমেল অ্যাড্রেস ইজ ইকুয়াল টু ডেটা ইমেল অ্যাড্রেসের মধ্যে কি আছে বলেন তো, khan@gmail.com। আচ্ছা, এখন স্যার খান আছে। এখন তো খান আছে, আমি এখানে খান দিয়েছি, আর এখানে তো এটা তো ডেটাবেসে কলমের সাথে মিলাবে, khan@gmail.com এখানে আছে কিনা, এখানে আছে khan@gmail.com, যেখানে ইমেল অ্যাড্রেস সমান khan@ পাবে, এবং পাসওয়ার্ডটা কি দিলাম 1 থেকে 6 দিয়েছিলাম, এবং ডিলিশনের স্ট্যাটাসটা 1 পাবে। এভাবে আমরা একটা কোয়েরি লিখলাম, কোয়েরিটা এক্সিকিউট করলাম, সে একটা রিসোর্স আইডি দিল, রিসোর্স আইডি থেকে আমরা ডাটা বের করলাম। এবার khan@gmail.com পাসওয়ার্ড 1 থেকে 6 এই নামের কোনো রেকর্ড কি সে ডেটাবেসে পাবে না। তার মানে যদি না পায়, তাহলে আমার এখানে এই ইন্ডেক্সে থেকে ফিচার্স দিয়ে এই থেকে বের করলাম অ্যাডমিন ইনফো, এটার মধ্যে কি এটা কি কিছু আসবে না, ফাঁকা থাকবে? ফাঁকা থাকার কথা না, কারণ কি ইমেল অ্যাড্রেসের সাথে ইমেল অ্যাড্রেস মিলে নাই, পাসওয়ার্ডের সাথে মিলে তো লাভ নাই, অর দিলে আসতো, আমরা কি দিছি এন্ড, তার মানে এখানে কিছুই কিন্তু আসবে না, একটা ফাঁকা অ্যারে আসবে। দেখেন আমি যদি এখানে লগ ইনে ক্লিক করি, একটা ফাঁকা অ্যারে আসতেছে না। আবার আমি যদি এখানে দেই admin@gmail.com, পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6, এবার কি হবে লগ ইনে ক্লিক করলে, এবার কিন্তু মিলে যাবে, তাই না? এটার মধ্যে কি আছে, এবার admin@gmail.com, সো পাসওয়ার্ড আছে ওইভাবে, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, ডিলিশন স্ট্যাটাস সবই মিলে যাবে। এবার কিন্তু এখানে কিছু একটা আসার কথা, আসছে না? ওই ইনফরমেশনটা আসছে, ওই যে ACIP আমরা যেটা এন্ট্রি দিছিলাম মনে আছে ডেটাবেসে, এই দেখেন আমরা যেটা এন্ট্রি দিছিলাম, অ্যাডমিনের আইডি, অ্যাডমিনের নেম, ইমেল অ্যাড্রেস সব কিন্তু চলে আসছে, কারণ আমি তো ডেটাবেস থেকে ডাটা তুলে নিয়ে আসছি, তাই না? ডেটাবেস থেকে ডেটা আমি তুলে নিয়ে আসছি, দেখাচ্ছি। এখন এইটার উপর ডিসিশন করে আমরা একটা ডিসিশন নিতে পারি। এখন একটা জিনিস দেখেন তো, এই অ্যাডমিন ইনফো এই অ্যারের মধ্যে কখন ভ্যালু আসে এবং কখন ভ্যালু আসবে না, বলেন তো কেউ একজন, যে এই মিলবে তখন ভ্যালু আসবে, যখন মিলবে না তখন ভ্যালু আসবে না, তখন সাদা। যখন মিলবে তখন কি হবে, যখন মিলবে না তখন কি হবে? কি প্রবলেম? ঠিক পরে ঠিক হচ্ছে, আগে এটা দেখে নেন। মানে যদি এখানে যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা যদি ভ্যালিড হয়, ভ্যালিড মানে কি, তাহলে এখানে ভ্যালু আসতেছে, আর এখানে যদি ভ্যালু না আসে তার মানে কি, এই যে ইমেল আইডি যে ট্রাই করতেছে ভিতরে ঢোকার জন্য, সে অ্যাকচুয়ালি ভ্যালিড ইউজার না, তাই তো নাকি? হ্যাঁ, অ্যাবসলিউটলি। এবার আমরা এখান থেকে আটকে দিতে পারি না। এখন আমি এখানে যদি বলি যে, তাহলে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে এই অ্যাডমিন ইনফোর মধ্যে যদি ভাবে বলে দেই ইফ $admin info, অ্যাডমিন ইনফোর মধ্যে যদি কিছু আসে, তার মানে কি সে ইউজার, তাকে আমি ভিতরে ঢুকতে দিব। আর যদি অ্যাডমিন ইনফোর মধ্যে ফাঁকা থাকে, তার মানে কি ফলস,
ফলস আসলে এখানে কি হবে, এলসে পাঠিয়ে দিব। এলসে দিয়ে আমি তাকে বলে দিলাম যে বেদব, ঠিক আছে, ঠিক আছে। সো হ্যাঁ, এখানে আমরা তাকে একটা মেসেজ দিতে পারি। আমি রিটার্ন করে দিলাম একটা, ধরেন একটা মেসেজ নামের একটা ভেরিয়েবল দিলাম যে প্লিজ ইউজ ভ্যালিড ইমেল অ্যাড্রেস এন্ড পাসওয়ার্ড। আরে কি হচ্ছে এগুলো, রিটার্ন মেসেজ। তার ফাংশনে কল হচ্ছে, আবার ওখানে চলে যাবে। আর যদি কোনো কারণে সে ঠিকঠাক মতো থাকে, আমি তাকে কোথায় ইয়ে করবো, কোথায় আমি তাকে হেডার দিয়ে কোথায় পাঠিয়ে দেবো, হেডার দিয়ে পাঠিয়ে দিলাম, যা বাবা। এবার এভাবে লিখতে হয় না, কিভাবে লেখে? ঠিক আছে, আরো অনেক কাজ বাকি আছে, মাত্র ছোট্ট একটু কাজ করলাম। এখানে একটা আলাদা প্রবলেম ফেস করতেছে। প্রবলেম তো ফেস করবেই। রুবেল একটু দিকে আসেন না। আমরা চলে যাচ্ছি। আমাদের কাছে কি আছে? ওই প্রজেক্টে ছিল আমার কাছে, এখানে আছে। আচ্ছা, তাহলে আমি কোথায় রাখছিলাম এটা? আমার কাছে তো মনে নেই। 12 এটা তো খোঁজা মুশকিল হয়ে যাবে। কি প্রজেক্ট? এই ডেস্কটপের উপরে সব ভরে রাখি। এবার সেটা কোথায় আছে সেটা তো আমি জানি না এখন। স্যার এখানে যা এটা এখানে যে ক্লাসটা নিছিলেন আপনি, এখানে তো থাকার কথা, ওখানে তো এটা রাখছেন না, কিন্তু আমি 22তম কোথায় রাখছি না, 22তম না, তাহলে ওইখানেই মনে রেখে দিয়েছিলাম নাকি? 22তম ডে তো আমি একটু দেখি। টেমপ্লেটটা আছে। এসি ডক্সের মধ্যেই তো রাখছিলাম। তাহলে জি স্যার। কি জানো এটা ছিল? PHP 19 ল্যাপটপ থেকে ইয়েটা দিছিলেন, ল্যাপটপ না তো না। ল্যাপটপ থেকে দিছি স্যার, এটাতে কাজ করাইছে তো। হ্যাঁ, কাজ করেছে এখানে, কিন্তু টেমপ্লেটটা স্যার আপনি নিজস্ব ল্যাপটপ থেকে দিছেন। তাই তো আপনারা একটা কাজ করেন, আপনাদের টেমপ্লেটটা দিয়ে দেন। এসি PHP 19 এটা টেমপ্লেটটাও দিয়ে না, এটা না। আপনারা একটা টেমপ্লেট কাইন্ডলি দিয়ে দেন আমাকে, টেমপ্লেটটা কারো কাছে থাকলে। নাই কারো কাছেই কাইন্ডলি একটু দিয়ে দেন। এই যে অ্যাডমিন প্যানেলে গেলাম আমরা, এই অ্যাডমিন প্যানেলের মধ্যে আমরা দেখি ফর্ম। এই দেখেন, ফর্ম নামের একটা কিন্তু কি আছে, একটা HTML ফাইল আছে। আমি এটা ওপেন করি, দেখি কি থাকে বা কি নেওয়া যায় বা এটা কতটুকু কি আছে আমরা দেখে ফেলি। দেখেন, এই দেখেন একটা অনেক বড় ফর্ম আছে না? বাট আমাদের এত বড় ফর্ম দরকার নেই। আমাদের শুধুমাত্র দরকার কি জানেন? ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন আর সেভ ক্যাটাগরি। ব্যাস, ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন আর সেভ ক্যাটাগরি, এইটুক দরকার। তাহলে আমরা একটা কাজ করি, ওইখান থেকে এই ফর্মটুক আমরা এইটুক কি করি, কেটে ফেলি। কি বলেন? এইটুক কেটে নিয়ে আমরা ওই ক্যাটাগরি কন্টেন্ট যে আপনারা তৈরি করছেন পেজেসের মধ্যে, ওইখানে আমি একটু পেস্ট করে দেবো। এরপরে নেম টেম গুলো আমরা চেঞ্জ করে ফেলবো। কি বলেন? আচ্ছা, রাইট। আচ্ছা, নাই ফর্মটা কেন? এখানে দেখেন, এই যে হ্যালো ক্যাটাগরি আসছে এখানে, কেন আসছে বলেন তো? আমি যে এখানে ক্লিক করতেছি, মনে করেন এই যে আমার কই এটা, এই হচ্ছে এটা অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করলে হ্যালো ক্যাটাগরি আসছে। কেন? ক্যাটাগরি কন্টেন্টে ইকো করা আছে, অর্থাৎ ক্যাটাগরি কন্টেন্টে যা বসাবো সেটাই তো এখানে দেখাবে। ক্যাটাগরি কন্টেন্টে হ্যালো ক্যাটাগরি না দিয়ে আমি ফর্মটা দিতে চাচ্ছি, তো আমি ইনডেক্স থেকে ওই যে form.html থেকে এখানে কপি করে জাস্ট নিয়ে আসলাম ওইটুক। অ্যাড ক্যাটাগরিতে এটা আচ্ছা বসাই দেবো। এই যে বসাই দিলাম এখানে, এই যে এখানে বসাই দিয়েছি। এবার আমি ফরম্যাট দিয়ে নিলাম। এবার সেভ করে দেখি যে এবার কি আসে। তাহলে এখানে আমি ক্লিক করে দেখি, এই দেখেন এরকম এসছে।
চলে এসছে না ফর্মটা? বাট আমার এই যে এতগুলো দরকার নেই, এই যে এখান থেকে এতটুক দরকার নেই, আমার দরকার হচ্ছে কি উপরের টুক। ক্লিয়ার? তাহলে কোন টুক আমার দরকার নেই? এই টুক। এটা দেখি কোথায় আছে আমাদের। এটা হচ্ছে আমার বক্স স্প্যান 12, তার উপরে কি রো ফ্লুইড, তারপরে এটা এইটুক দরকার নেই। যে রো ফ্লুইড আছে দেখেন, রো ফ্লুইড ইজ পোর্টেবল। এটা কোথায় আছে? রো ফ্লুইড ইজ সর্টেবল নাকি লেখা আছে, তাই না? আচ্ছা দেখি এটা কোথায় আছে। কত দূরে কে দেখলো জানো? এই যে এখান থেকে শুরু করে, এই যে এটা এখান থেকে, এইটুকু আমার দরকার নেই। এই যে এখান থেকে দেখেন আমরা এখন পেয়ে গেছি 63 নাম্বার লাইন। দেখেন পাইছেন? 63 নাম্বার লাইন আছে। এই যে দেখেন 64 নাম্বার লাইন আছে, পাইছেন আপনারা? স্যার আমাদের জায়গায় তো 230 হয়ে গেছে র ফ্লুইড সর্টেবল। আচ্ছা ঠিক আছে, আমি এটা কেটে ফেলে দিলাম, নিচে টুক কেটে দিচ্ছি। হ্যাঁ, এবং তার নিচে কি বক্স স্প্যান 12 লেখা আছে? আচ্ছা তাহলে আর তার উপরে কি ফর্ম শেষ হয়েছে? তারপরে স্যার ফর্ম হয় নাই? ডিপ রো তার উপরে দেখেন, আরো উপরে দেখেন ফর্ম ফিল্ড সেট আছে কিনা। হ্যাঁ, তার মানে হচ্ছে এই যে এই পরের গুলো সব কেটে দিচ্ছি আমরা। 200 পরে কিন্তু আরেকটা ফর্ম আছে, ওই ফর্ম না, দুইটা ফর্মে বাদ দিতে হবে। এবার দেখি। এই দেখেন এসছে। তাহলে আমার শুধুমাত্র এই ফর্মটা দরকার। পারেন নাই কে কে বলেন? সবাই পারছেন? কে কে পারেন নাই? কত লাইন থেকে কত লাইন রাখছেন সেটা একটু দেখেন স্যার। এই যে কেটে ফেললাম যেটা নাকি? আমার এখানে মেসেজ দেখাচ্ছে যেটা, কিন্তু ওই পেজে আমার এই মেসেজটা নাই। কোনটা? এখানে এই মেসেজ দেখাচ্ছি না কোন কোন জায়গায় পেস্ট করছেন? পেজেসের মধ্যে খুলে পেজ খুলে সবার তো হয়ে যাওয়ার কথা। এটা তো সিম্পল একটা ব্যাপার। আমি আবারও দেখাইতেছি কেমন। আমি যা ছিল মানে এই যে এখানে পেস্ট তো করছেন। হ্যাঁ আচ্ছা গুড। এই দেখেন কি আমি 64 নাম্বার লাইনে এসেছি। কত নম্বর? হ্যাঁ ই-কমার্স অ্যাডমিনে না ঠিকই আছে। হ্যাঁ আপনি কি বলতেছিলেন দেখেন প্লিজ একটু খেয়াল করবেন। আমরা এই যে দেখেন ক্যাটাগরি কন্টেন্ট ডট পিএসপি তে যেটুকু কপি করে নিয়ে আসলাম সবগুলো পেস্ট করে দিলাম। একদম উপরে দেন। বাট আমি যখন দেখলাম পেস্ট করে দিলাম, দিয়ে সেভ করতেছি, তখন দেখতেছি আমাদের এখানে অনেক বড় একটা চলে আসছে। কি এত বড় ফর্ম চলে আসছে। আমার দরকার শুধুমাত্র ওপরের টুক। এই যে এইটুক, এখান থেকে ওপরের টুক। তাহলে এটা কোথায় আছে? এটা হচ্ছে কত নাম্বার লাইন থেকে শুরু হয়েছে, এটা একটু বুঝে শুনে খুঁজে বের করতে হবে। আমরা তো জানি বা এই যে একজন বললো এই জন্য চট করে পেয়ে গেলাম, কেমন? আপনাকে খুঁজে বের করতে হবে এটা। তো এই যে ফর্ম এলিমেন্টস, তার মানে কি প্রথম একটা ফর্ম অবশ্যই শেষ হয়েছে। কিন্তু আমরা জানি যে কোনো ফর্ম শুরু হয় ফর্ম দিয়ে আর শেষ হয় কি ফর্ম দিয়েই। তার মানে এটা একটা ফর্ম যেটা শুরু হয়েছে ফর্ম দিয়ে, এটা একটা ফর্ম, এটাও একটা ফর্ম দিয়ে শুরু হয়েছে। তো আমরা ওপর থেকে দেখে আসবো যে ফর্ম কোথায় শুরু হইলো। এই দেখেন ফর্ম শুরু হইলো এই যে এখান থেকে। তার মানে প্রথম ফর্মটা নিতে হবে না? এই ফর্ম শুরু হইলো আর এই যে শেষ হয়ে গেল। তার মানে এখান থেকে এটুক আমাদের লাগবে, আর বাদ বাকি যেটুক আছে এটা আমাদের দরকার নেই। আপাতত ক্লিয়ার? এই জন্য আমি এইটুক নিচের টুক একদম কেটে ফেললাম এখান থেকে। কিন্তু সেখানে তো আমাদের, আমরা যেখান থেকে নিচ্ছি ওখানে তো একটা ফর্মই দেখাচ্ছে। একটা ফর্মই তো আমার দরকার। এই দেখেন এখন ফর্ম, এই ফর্ম আমরা পেয়ে গেলাম। কিন্তু আমরা যার থেকে কপি করছি সেখানে তো একটা না একটা ফর্ম নাই, ওখানে অনেকগুলো ফর্ম আছে। এই দেখেন এই যে এটা ওইটা দেখেন, এই দেখেন কতগুলো ফর্ম, তিনটা ফর্ম। ক্লিয়ার? তাহলে আমরা একটা ফর্ম নিয়ে নিলাম, সেটা হচ্ছে আমাদের কোথায়? এই যে এটা স্যার এই যে এই ফর্ম এলিমেন্ট এসে হয়ে গেছে। তো এটা কি সবার কমপ্লিট হয়েছে? তাহলে সামনের দিকে এগোবো। টেক্সট কার কার হয় নাই? আমরা এই দেখেন আমি ক্যাটাগরি কন্টেন্ট এখান থেকে টোটালি কেটে দিলাম, একদম বাদ স্যার নোটপ্যাডে নিয়ে রাখেন। দিয়ে দিলাম। আপনাদের কাছে তো আছেই। আর এখান থেকে ক্যাটাগরি কন্টেন্ট বাদ দিলাম, আর অ্যাডমিন মাস্টারে যাচ্ছি। আজকে মনে হয় সবাই পড়ে যাবেন এরপর। খেয়াল করি এবার প্লিজ একটু খেয়াল করবেন। আমি দেখেন কি প্রবলেমটা হলো এখন। এখানে আপনারা সবাই অ্যাড ক্যাটাগরি তো করতে পারছেন এখানে। প্লিজ যারা করেন নাই একটু খেয়াল করবেন, যারা মাস্টারিং করেন নাই। এই যে এখানে ক্যাটাগরি অ্যাড ক্যাটাগরি যে নিয়ে আসছি আমরা, আপনাদের ওখানে দেখেন যে মেসেজ আছে। কিভাবে এটা করছি এটা কি জানেন? এটা জানেন না? এটা কি আমার বলেন তো? অ্যাডমিন মাস্টার না? এইটা হচ্ছে আমার অ্যাডমিন মাস্টার পেজ। তাহলে আমি অ্যাডমিন মাস্টার পেজে যাচ্ছি। দেখেন এই দেখেন হচ্ছে আমার অ্যাডমিন মাস্টার পেজ। কোথায় আছে? সোর্সের মধ্যে অ্যাডমিন বলে আছে, তার মধ্যে হচ্ছে অ্যাডমিন মাস্টার।
অ্যাডমিন মাস্টারে এগুলো হচ্ছে মেনু, কিন্তু একটা এগুলো কি মেনু না, সাইড বার মেনু না, তার মানে নিশ্চিত এগুলোতে সাইড বারে গেলেই পাওয়া যাবে। আমরা এই হচ্ছে সাইড বার আমাদের। তো নিচে চলে যাচ্ছি, দেখি আমরা আরো নিচে আছে নিশ্চিত। দেখি আমরা কোথায় আছে আরো নিচে, এই যে এখানে দেখেন, দেখতে পাইতেছেন, এই দেখেন 338 নাম্বার লাইনে দেখেন এই যে এলআই আছে না, তার মধ্যে অ্যাঙ্কর আছে, আর এই অ্যাঙ্করের মধ্যে স্প্যানের মধ্যে অ্যাড ক্যাটাগরি আমরা দিয়ে দিয়েছি, যেখানে আপনাদের মেসেজ আছে, জাস্ট অ্যাড ক্যাটাগরি দিলাম, ওইটা দিলাম। এবার মনে করেন এই অ্যাড ক্যাটাগরিতে আমি ক্লিক করলে কোথাও যাবে, প্লিজ খেয়াল করেন। তো এই যাওয়ার জন্য আমরা কি করি, অ্যাঙ্করের মধ্যে কিছু দিয়ে দেই না, হ্যাঁ? তো অ্যাঙ্করের মধ্যে আমি সাপোজ দিয়ে দিলাম, দেখেন category.php নামক একটা ফাইলের নাম বললাম, বাট এখনো পর্যন্ত মানে category.php টা আমি তো ক্রিয়েটই করি নাই, তাহলে ও কোথায় যাবে? আমি কি দিলাম বলেন, category.php তে দিলাম, নামটা আমি দিলাম কি category.php। এবার সেভ করি। এবার দেখেন আমি যদি ক্লিক করি, দেখেন অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করতেছি, ও বলতেছে অবজেক্ট নট ফাউন্ড। অবজেক্ট নট ফাউন্ড কেন বলতেছে? কারণটা হচ্ছে আমি তো এখন পর্যন্ত এই ধরনের কোনো ফাইল ক্রিয়েটই করি নাই, ক্রিয়েট করি নাই, করব এখন। তাহলে কার মধ্যে করব? অ্যাডমিনের মধ্যে, পেজেসের মধ্যে কিন্তু নয়, এইটা ভুল করা যাবে না। বোঝা গেছে? আমি কি বললাম, পেজেসের মধ্যে না, অ্যাডমিনের মধ্যে ডাইরেক্ট। আমি অ্যাডমিনের মধ্যে দেখেন ওই নামেই, ওইটার নাম কি দিয়েছি আমরা, category.php। আমি একটা php ফাইল নিচ্ছি, আমি দিলাম ক্যাটাগরি কি দিলাম, ক্যাটাগরি যেন কি, ক্যাটাগরি, হ্যাঁ ক্যাটাগরি php, তাহলে ক্যাটাগরি php। ওকে, ক্লিয়ার? এবার যদি আমি এখানে ইকো করি তাতেও কিন্তু যাবে না। আচ্ছা দেখি আমরা কি হয়। আমি দিলাম pgp দিয়ে ইকো করে দিতে বললাম, যাই কিনা দেখি। আমি গেলাম, এটা এবার যাচ্ছে, কিন্তু। আচ্ছা, এখন আমরা কিন্তু এরকম ভাবে উদ্দেশ্য আমার নাই, কিন্তু আমার কিন্তু উদ্দেশ্য এটা নয়। আমাকে করতে হবে এমন একটা কাজ, খেয়াল করেন, আমাকে এমন একটা ডাইনামিক কাজ করতে হবে যে আমি যখন মাস্টার পেজের অর্থাৎ এই অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করব, খেয়াল করছেন, একটা এই ম্যানেজ, এখানে ম্যানেজ ক্যাটাগরি, এই অ্যাড ক্যাটাগরিতে যখন আমি ক্লিক করব, তখন এই জায়গাতে অর্থাৎ মাস্টার পেজের যে কন্টেন্টটুক ছিল, আগে যে ড্যাশবোর্ডটা ছিল না, সেই ড্যাশবোর্ডের জায়গাটুকু সরিয়ে দিয়ে আমার ক্যাটাগরির ফর্মটা বসাই দিবে। ক্লিয়ার? এটা হচ্ছে মাস্টারিং আমরা করছিলাম এটা, কিন্তু এখন আবার গোড়া থেকে যদি বোঝাতে হয় তাহলে কিন্তু মাথা খারাপ হয়ে যাবে। ঠিক আছে? তো আমাদের এটা করার জন্য যেটা করতে হবে কি, পেজেসের মধ্যে ওই ক্যাটাগরির ফর্মটা আমাকে রাখতে হবে। তো ওই পেজেসের মধ্যে এই জন্য আমি দিলাম, দেখেন PHP একটা ফাইল নিলাম এবং এখানে বলে দিলাম ক্যাটাগরি কন্টেন্ট আমি এটা ফিনিশ করে দিলাম। এবার জাস্ট কি করতে হবে, এই ক্যাটাগরি কন্টেন্টের মধ্যে আমাকে কি করতে হবে, ওই ফর্মটাকে নিয়ে আসতে হবে। ক্লিয়ার? তো এই ফর্মটাকে আমি ক্যাটাগরি কন্টেন্টের মধ্যে দিলাম, আর আমি লিংক করলাম আবার category.php। তাহলে কখন এখানে কোনোদিন এটা আসতে পারে? ওইটা আলাদা একটা ফাইল, এটা একটা আলাদা ফাইল। তাহলে আমি একটা কাজ করে দিতে পারি না, ক্যাটাগরি কন্টেন্ট, এই যে category.php, আমাকে খেয়াল করেন, আমি যদি এখানে ক্লিক করি তাহলে যাবে সে কোথায়, এই category.php এর কাছে যাবে, ক্যাটাগরি কন্টেন্টের কাছে কিন্তু যাবে না। তো আমি তো রাখতে চাচ্ছি ক্যাটাগরি কন্টেন্টে, তাহলে এটা কিভাবে, উপায় কি? এই জন্য আমি category.php তে একটা কি দিলাম, ভেরিয়েবল ঘোষণা করে দিয়েছিলাম আমরা, তাই না? আমি দিলাম এখানে PHP এবং এখানে আমার এটা এক্সটেনশন না শেষ না করলেও হয়, আমি দিলাম এখানে ডলার পেজেস ইকুয়াল হচ্ছে, আমি দিলাম ইকুয়াল দিলাম, আমি বললাম যে ক্যাটাগরি কন্টেন্ট, আমি দিলাম এই সাপোজ ক্যাটাগরি কন্টেন্ট বলে একটা ভ্যালু দিলাম এর মধ্যে, এবং আমি এখানে ইনক্লুড করে দেবো কাকে, আমার ইনডেক্স কি ওটা না, ড্যাশবোর্ড.php না কি ওটা, ড্যাশবোর্ড এখানে দেওয়া আছে, দেখেন এটা ড্যাশবোর্ড.php নাকি অ্যাডমিন ইনডেক্স তো লগইনের সাথে আমি যোগ করব, আমার তো অ্যাডমিনে, তাহলে অ্যাডমিন মাস্টার, ঠিক আছে, অ্যাডমিন
অ্যাডমিন মাস্টার না, ওখানে যেই নাম আছে সেটা কি নামটা দেখি? মাস্টারই আছে। হ্যাঁ অ্যাডমিন মাস্টারই তো আছে, তাহলে অ্যাডমিন মাস্টার ডট পিএসপি কে আমি কি করলাম, ইনক্লুড করো। ইনক্লুড করে দিলাম। এখন ঘটনাটা কি ঘটবে দেখেন, অ্যাডমিন মাস্টার ডট পিএসপি, গুড। ঘটনাটা ঘটবে। এবার ঘটনাটা কি ঘটবে দেখেন, আমি বললাম অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করব, খেয়াল করেন অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করলে সে কোথায় যাবে বলেন, আপনি বলেন। ক্যাটাগরি না, ক্যাটাগরি ডট পিএসপি তে যাবে, বুঝেন নাই? আমি দেখেন আবারও বলি, আমরা এই দেখেন মাস্টার এই হচ্ছে আমার অ্যাডমিন মাস্টার ডট পিএসপি, এখানে আমি যে লিংকটা করিয়ে রাখছি দেখেন, এই যে অ্যাড ক্যাটাগরিতে কই জানো এটা, হ্যাঁ এই যে অ্যাড ক্যাটাগরিতে হাইপার রেফারেন্সের মধ্যে ক্যাটাগরি ডট পিএসপি লিখে রাখছি, তাহলে যাবে কোথায়? ক্যাটাগরি ডট পিএসপি তে। যে দেখতেছে কিছুই নাই, আমরা অন্য কোনো জায়গাতে করলাম নাকি? অন্য জায়গাতে এটা কাজ করে এসেছি। দেখেন ক্যাটাগরি ডট পিএসপি তে যাবে ও, এরপরে আমি এখান থেকে ওকে দিচ্ছি যে তুমি কি কি নিয়ে যাবা, কি কি পাবা এখানে এসে। দেখেন আমি বললাম যে ক্যাটাগরি কন্টেন্ট নামক একটা ভ্যালু তুমি কার মধ্যে রাখবা, এই ভেরিয়েবলের মধ্যে। পেজেসের মধ্যে তাহলে কি দিলাম, ক্যাটাগরি কন্টেন্ট, আপনি যে কোনো দিতে পারেন নাম। আমি আর কি দিলাম বলে দিলাম ইনক্লুড, ইনক্লুড করবে কাকে, এই অ্যাডমিন মাস্টার, কই জানো, অ্যাডমিন মাস্টার ডট পিএসপি টাকে। তাহলে ও আসলো কোথায়, আসলো ক্যাটাগরি ডট পিএসপি এর মধ্যে আসলো। আয়শা পাইলো কি, দুইটা জিনিস, এক পেজেস নামক একটা ভেরিয়েবল, তার মধ্যে ক্যাটাগরি কন্টেন্ট, ক্লিয়ার। আর পাইলো কি বলেন, ইনক্লুড পাইলো অ্যাডমিন মাস্টার ডট পিএসপি কে। কম্পাইলার যখন এটাকে পাইছে, ইনক্লুড পেয়েছে, তখন ও বললো দেখি তাহলে অ্যাডমিন মাস্টারের মধ্যে কি আছে, ও ডাইরেক্ট চলে যাবে অ্যাডমিন মাস্টারের মধ্যে। এবার সে প্রথম থেকে পড়া শুরু করবে, পড়তে 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 এক সময় কন্ডিশনের জায়গাটাতে চলে আসবে, আসবে না? এই দেখেন এখানে নিশ্চিত একটা কন্ডিশন দেওয়া আছে, কিন্তু এই দেখেন কন্ডিশন দেওয়া আছে। এবার প্রথমে এটা পড়বে যে ইফ সেট পেজেস, তুমি যদি পেজেস পাও, ও কিন্তু কি নিয়ে আসছে, কম্পাইলার কি নিয়ে আসছে সাথে করে বলে, তো পেজেস নামক একটা ভেরিয়েবল কিন্তু নিয়ে আসছে, এবং ভেরিয়েবলের মধ্যে ক্যাটাগরি কন্টেন্ট নামক ভ্যালুও আছে। এবং যখনই পাইছে পেজেস, বলে হ্যাঁ পেজেস তো আমার কাছে আছে, তখন সে এগুলো পড়া শুরু করবে। পড়তে পড়তে বলতেছে না এটার সাথে মিলছে না, এটার সাথে মিলতেছে না, ঠিক আছে না? এখন মিলছে না কেন বলেন তো, কারণ এখানে তো দেওয়া আছে ক্যাটাগরি। তা আমি এখানে জাস্ট দিলাম কি, এখানে কন্ট্রোল ভি দিয়ে ক্যাটাগরি কন্টেন্ট, বলছে যে যদি ক্যাটাগরি কন্টেন্টের সাথে মিলে যায়, তো আমরা এখানে দেখেন মিলে দিচ্ছে না, পেজেস ইকুয়াল ইকুয়াল ক্যাটাগরি কন্টেন্ট। তাহলে তুমি কি করবা, পেজেসের মধ্যে যে ক্যাটাগরি কন্টেন্ট ডট পিএসপি আছে সেটাকে ইনক্লুড করে দাও। তাহলে এবার যখন ইনক্লুড এখানে করে দিল, তাহলে কিন্তু কি ওই ফর্মটা কিন্তু এখানে হাজির হয়ে যাবে, তাই না? এটা হচ্ছে মাস্টারিং। প্রত্যেকটা পেজ আপনি এভাবেই আপনাকে করতে হবে, কি একটা পারলে তো সবগুলোই পারার কথা আমার কাছে যেটা মনে হয়। এখানে তো জটিলতার কিছুই দেখতেছি না। এবার যদি হয় তাহলে আমরা ওই ক্যাটাগরি কন্টেন্টের মধ্যে খেয়াল করি, আমরা ক্যাটাগরি কন্টেন্ট কই আমার এটা, এখানে আমি এখন যদি ইকো করে দেই, ইকো করলাম হ্যালো রুবেল, এটা করে দিলাম, তাহলে আমার ক্যাটাগরি কন্টেন্টের মধ্যে যা আছে এবার কিন্তু এই ড্যাশবোর্ড আমার দেখানোর কথা। তা আমি এটা দিলাম ক্যাটাগরি, অ্যাড ক্যাটাগরিতে, এই দেখেন হ্যালো রুবেল, এটা হচ্ছে মাস্টারিং। আমি এই পেজটাতে এখন দেখাতে চাইতেছি কি ফর্মটা, তাহলে হ্যালো রুবেলের বদলে হ্যালো রুবেলের বদলে ওই ফর্মটা আমি জাস্ট এখানে নিয়ে চলে আসবো, এই যে এখান থেকে যেটা নিয়ে এসেছিলাম, ক্লিয়ার? তো আমি এখন যেহেতু পুরোটা নিয়ে গেছিলাম, পুরোটা নিয়ে গেলাম, কপি করলাম, এই হচ্ছে আমার হ্যালো রুবেলের পরিবর্তে আমি এখানে ফর্মটা দিয়ে দিলাম, ক্লিয়ার? এবার যদি দেখি আমি, তাহলে দেখবো আমার ফর্মটা আইসা পড়ছে, 41 এর পর থেকে ডিলিট ক্লিয়ার? বাট এবার আমি কি চাচ্ছি যে এতগুলো ফর্ম আমার দরকার নাই, এখানে আমার একটা ফর্ম দরকার। সেটা কোন জায়গা থেকে, এই হচ্ছে 64 নাম্বার লাইন থেকে আমার 63 নাম্বার লাইন পর্যন্ত রাখা দরকার, আর 64 নাম্বার লাইন থেকে শুরু করে সবগুলো আমার কেটে ফেলা দরকার। আমি জাস্ট কি করতেছি, এই নিচের গুলো আউট করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি, ক্লিয়ার? এই হচ্ছে মাস্টারিং হইলো। এবার দেখি ফর্মটা আমার এই ছোটখাটো একটা ফর্ম চলে এসেছে, কে বুঝি নাই আমরা এইটুকু। লাস্টের টু হচ্ছে 63 নাম্বার লাইন পর্যন্ত আমরা দেখছি, রাখছি, বাদ বাকিগুলো কেটে দিয়েছি, তাই না? এটা কি পারি আমরা, না পারি না? সবাই পারি। আর যারা চুপ করে আছে, হ্যালো ভাইয়া আপনি, আমি আর হচ্ছে স্টার্ট টাইপিং টু অ্যাক্টিভেট অটো কমপ্লিট এসব কেটে ফেলবো, রাখবো শুধু কি এই ফিল্ডটা
আর অটো কমপ্লিটটা তাও আবার চেঞ্জ করে দেবো নেমগুলো। ক্যাটাগরি ইয়া হবে নেম হবে, আর এটা হবে ক্যাটাগরি ডেসক্রিপশন। গেট ইনপুট আর ফাইল ইনপুটটা ওটাই দেবো। দেখি এবার কোথায় আছে ওগুলো নাকি। স্যার আছে আচ্ছা যাচ্ছি আমরা। এই হচ্ছে আমার টেক্সট এরিয়া, এটা থাক, আমার দরকার নেই হচ্ছে এইটা। এই যে দেখেন, দেখতে পাইতেছেন, এই দেখেন কন্ট্রোল গ্রুপ, কন্ট্রোল লেভেল, কন্ট্রোল, এই যে ইনপুট ফাইল ইনফর্ম লেখা আছে, ফাইল দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার দেখতে পাইনি, খাইও দিছি। ফাইন। 40 থেকে 45 নাম্বার পর্যন্ত লাইন আমি কেটে দিলাম। টেক্সট এরিয়া রাখছি। ওকে, কেটে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখেন 33 থেকে 38 নাম্বার লাইন পর্যন্ত এটাও আমি কেটে দিলাম, কারণ এটা ডেটের জন্য, আমার ডেটও দরকার নেই এখানে। ক্লিয়ার? বুঝলাম না। ফাইল এখান থেকে আমরা কি করব? কারণ আপনারা ইমেজ আপলোড করে দেখেন নাই, ওটা তাহলে দেখাবে যখন আমরা কি ইমেজ আপলোড করব। কোথায়? প্রোডাক্টের জন্য। তখন প্রোডাক্ট ইমেজ এত দ্রুত কেন? মাস্টারিং এ প্রবলেম হয়ে যাচ্ছে। ওখানে তো এতগুলো কোড লিখতে হবে। 45 থেকে 40 নাকি? খেয়াল করি আমরা তাহলে, ফর্ম দরকার নেই। আর খেয়াল করছেন বিষয়টা সবাই? আচ্ছা, ফর্ম দরকার নেই। এবার আমরা দেখি একটু ঘটনাটা কি ঘটলো। এই হচ্ছে আমার, এই দেখেন হয়েছে না, ডেট নেই, আমার ফাইলও নেই। আমার দুইটা দরকার, দুইটা ছিল। আর একটা কিন্তু আমাদের দরকার আছে, সেটা কি বলেন তো? পাবলিকেশন স্ট্যাটাস তো নাই। পাবলিকেশন স্ট্যাটাস আছে আমাদের এখানে, তাহলে আমার কোথায় দরকার? ঠিক এই জায়গায় না? তাহলে আমি একটা কাজ করি, যে অটো কমপ্লিট আছে ওইটাকেই আমরা কপি করে দিব, নিচে নিয়ে আসবো, আর ওটাকে কি করে দিব? সিলেক্ট করে দিব। ওই যে অপশন দিয়ে আমরা করে ফেলবো। তো ওপরে কোথায়? এই দেখেন, এইটা আছে না? খেয়াল করছি আমরা, জাস্ট এইটাকে আমি কপি করে নিয়ে যাচ্ছি। কপি করলাম, কপি কইরা কোথায় লাগবে আমার? এই যে সেভ বাটনের উপরে। সেভ বাটন হচ্ছে এটা, তার ঠিক উপরে এই জায়গায় আমি পেস্ট করে দিলাম। এখানে পেস্ট করতেছি। এবার দেখি আমাদের কি আসলো। এখানে এসছে কি? অটো কমপ্লিটটা আবার চলে এসছে। বাট আমার এখানে কি দরকার? এখানে লাগবে পাবলিকেশন স্ট্যাটাস। আর আমার কি এরকম ইনপুট ফিল্ড দরকার নাকি ড্রপ ডাউন ফিল্ড দরকার? তাহলে আমরা ওইরকম করার জন্য যেটা করব সেটা হচ্ছে, প্রথমেই নেম, আমরা এর নামটা চেঞ্জ করে দেই। আমি দিলাম পাবলিকেশন স্ট্যাটাস। পাবলিকেশন স্ট্যাটাস সবাই করে ফেলেন, তাহলে কি হবে? সামনের দিন যেন স্যারকে আবার এটা না করতে হয়। কেমন? স্ট্যাটাস, পাবলিকেশন স্ট্যাটাস আমার কিন্তু আমি করে দিলাম। এবার দেখেন, আমরা কি এই ইনপুট ফিল্ড রাখবো এখানে? কি করতে হয় বলেন তো এটার জন্য? সিলেক্ট। সিলেক্ট রাইস, সিলেক্ট শ্যাম্পু। দিয়ে সর্বনাশ, ইনপুট এত বড় খায়। আমি দিলাম সিলেক্ট, হয়েছে? আমি দিলাম সিলেক্ট। এরপরে এর একটা ক্লাস দিচ্ছি, আপনারা সবাই দিবেন। আমি দিলাম ফর্ম কন্ট্রোল। ক্লাসের নাম কি দেব আমরা? ফর্ম কন্ট্রোল। বা এরা কি নাম দিছে দেখেন তো? না, ওইটা না, ওই যে ইনপুট গুলোর নাম কি দিছে দেখেন। ইনপুটের বা হ্যাঁ, ইনপুটের কি নাম দিছে? এরা ইনপুটের নামই ইউজ করে। ক্লাস কি ইউজ করেছে ইনপুটের? ইনপুটের ক্লাস ইউজ করছে স্যার টাইপ হেড। তাক, আমরা ওইভাবে না দিয়ে আমাদের মতো করে নিচ্ছি। আমি দিলাম ক্লাস ফর্ম কন্ট্রোল, দেন কন্ট্রোল, দেন দেখি ফর্ম কন্ট্রোল, ক্লাস দিলাম ফর্ম কন্ট্রোল। ওকে, এর একটা নেম হবে না? আমি দিলাম নেম। নেম দিলাম আমরা পাবলিকেশন স্ট্যাটাস। পাবলিকেশন স্ট্যাটাস আমি নাম দিলাম। ওকে, পাবলিকেশন স্ট্যাটাস হয়েছে না সবার? আর এর সিলেক্টের মধ্যে কি দিতে হয়? অপশন দিতে হয় না? আমি দিলাম অপশন। হ্যাঁ, আমি এটা দিলাম সিলেক্ট। আবার এখানেও লিখে দিলাম পাবলিকেশন স্ট্যাটাস। এটা কপি করে আনছে দেখুন। সিলেক্টের ওই প্রথম অপশনের মধ্যে দিলাম পাবলিকেশন স্ট্যাটাস, যেন এটা মিডিলে প্রথমে দেখাই। আর পরের গুলোতে একটাতে দিয়ে রাখলাম আমরা পাবলিশড। এইগুলো আমরা সবাই বহুত করছি আগে, পাবলিশড। আর পরেরটাতে কি দিলাম আমরা? আনপাবলিশড। পাবলিকেশন স্ট্যাটাস না দিয়ে স্যার সিলেক্ট ইওর স্ট্যাটাস। দেন কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। দেন ভ্যালু দিলাম আমি, প্রথমটাতে দিলাম অন, আর দ্বিতীয়টাতে দিলাম আমি 0। বা আপনি প্রথমটাতে দিতে পারেন 0, এটা দিতে পারেন 1, কোনো প্রবলেম নেই। যেটা দিব সেটাই ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে সবার? এটা
আশা করি সবার হয়ে যাওয়ার কথা। সবগুলো ঠিক রাখলাম, ইনপুটের জায়গায় আমরা সিলেক্ট করে দিলাম। ক্লিয়ার? এবার রেজাল্ট একটু দেখি কি আসলো। ভেঙে চলে গেল স্যার। কেন ভেঙে চলে তো যায়নি আমার, এই তো ভাঙার কথা না তো। আমরা আপনি বসেন। এবার দেখেন ফর্ম এলিমেন্টস দেওয়া আছে, দেখেন সব উপরে দেখেন ফর্ম এলিমেন্টস দেখতে পাচ্ছেন, এখানে 16 নাম্বার লাইনে লেখা আছে ফর্ম এলিমেন্টস। আমি এখানে দিচ্ছি আমরা ক্যাটাগরি ফর্ম। কি দিলাম আমরা? ক্যাটাগরি ফর্ম দেব এখানে, ক্যাটাগরি ফর্ম দিলাম। কি ক্যাটাগরি ফর্ম? আচ্ছা, এখানে চলে এসে আমরা লেবেলে দেওয়া আছে অটো কমপ্লিট। দেখেন 27 নাম্বার লাইনে অটো কমপ্লিট দেওয়া আছে, বাট এখানে আমার লাগবে কি ক্যাটাগরি নেম। আমি ক্যাটাগরি নেম দিচ্ছি এখানে, ক্যাটাগরি নেম হলো। আচ্ছা না, আর এই যে দেখেন নিচে লেখা আছে পি ক্লাস হেল্প ব্লক স্টার্ট টাইপিং টু অ্যাক্টিভেট অটো কমপ্লিট। আমার এটারও দরকার নেই, বা রাখলেও কোনো প্রবলেম নেই। ওকে, এবার দেখেন টেক্সট এরিয়া WYSC কি লেখা আছে এগুলো, মনে হইতেছে যে জাপানি লোক করেছে, তো আমরা এই জাপানি লোককে এটা উঠাই দিলাম। এবার আমরা এখানে দিচ্ছি কি দেব, ক্যাটাগরি ডেসক্রিপশন দেব। ক্যাটাগরি এই ওয়ার্ড এরিয়াটা আসলে কিভাবে কোনগুলো? ক্যাটাগরি ডেসক্রিপশনে যে ওয়ার্ড লেখা আছে ও এখানে যে সিএল এডিটর দেওয়া আছে না, এটা একটা প্লাগইনস এর মধ্য দিয়ে সিএল এডিটরকে একটা প্লাগইনস আছে jQuery, ওই jQueryটাকে অ্যাক্টিভেট করা হয়ে যাবে। কিছু করা আছে ও চিনি না তাদের ভাগে আচ্ছা হ্যাঁ বল স্যার আমাদের কি স্যার যে ইয়া দেখানো হবে ফেজ তৈরি করা ফেজ। জি স্যার, তো আমি বিভিন্ন আমার স্যার ডাটাবেস গুলো আছে, ঠিক আছে, ডাটাবেস থেকে আমি ডাটাগুলো সব তুলে আনছি, কিন্তু স্যার ওখানে ফেজ 1 2 3 4 5 থাকে স্যার, ওটাকে আমাদের দেখানো হবে। মেবি নট, সময় থাকলে আর কি দেখানো হবে। আচ্ছা খেয়াল করি আমরা, এবার হচ্ছে টেক্সট এরিয়ার একটা নাম দিতে হয় না, প্রত্যেকটা ফিল্টারের তো নেম দিতে হয়। আমি এখানে নেমগুলো দিয়ে দিচ্ছি, দেখেন নেম দিলাম আমি ক্যাটাগরি ডেসক্রিপশন, নেমও দিয়ে দিলাম ক্যাটাগরি ডেসক্রিপশন। ওকে, কি দিলাম? ক্যাটাগরি ডেসক্রিপশন। এবার চলে আসলাম পাবলিকেশন স্ট্যাটাস, এখানে আমরা ঠিক করেই দিয়েছি, আগেই ঠিক করা আছে। উপরের ফিল্ডটাতে আবার যাচ্ছি, দেখি এদের নেম দেওয়া আছে কিনা। না, নেম দেওয়া নাই, ইনপুট ফিল্টার নেম দেওয়া নেই। আমি নেম দিলাম এখানে ক্যাটাগরি নেম, ক্যাটাগরি নেম। এবার যদি আমাদের এটা দেখি, আর একটা ব্যাপার আছে, এই যে লেখা আছে সেভ চেঞ্জেস বাটনে, বাট আমাদের এখানে দরকার কি সেভ ক্যাটাগরি, সেভ ক্যাটাগরি আমার দরকার। আমি এটা করে দিলাম, সেভ ক্যাটাগরি। ক্লিয়ার? বাস আমাদের কিন্তু ফর্মটা কমপ্লিট। এবার আমরা ডেটাবেজে ডেটা টেবিল তৈরি কইরা আমরা কি করতে পারবো, ইনফরমেশন সেভ করতে পারবো। স্যার একটু উপর থেকে ফর্মটা একটু মিলাই নিয়েছি। আবার দেখেন, হ্যাঁ আমরা প্রথমে দিলাম এই দেখেন 27 নাম্বার লাইনে ক্যাটাগরি নেম দিলাম। ওকে, ইনপুটের মধ্যে নেম দিলাম ক্যাটাগরি নেম লেভেল ইনপুটের মধ্যে, আর লেভেলের মধ্যে ক্যাটাগরি নেম দিলাম শুধুমাত্র কি আমরা ওই ফিল্ডের একটা যে সামনে দিকে পরিচয় নাম দেই ওইটা দিলাম, হয়েছে। আর ইনপুটের মধ্যে ক্যাটাগরি নেম দিলাম নেম, তারপরে টেক্সট এরিয়াতে দিলাম আমরা লেভেলের মধ্যে ক্যাটাগরি ডেসক্রিপশন দিয়ে পরিচিতি দিলাম, আর টেক্সট এরিয়ার ঠিক নেম দিলাম ক্যাটাগরি ডেসক্রিপশন। ক্লিয়ার? এরপরে চলে আসলাম আমরা পাবলিকেশন স্ট্যাটাস, যেটা আমরা নিজেরাই করলাম, নেমের মধ্যে পাবলিকেশন স্ট্যাটাস। আর বাটনে যেটা সেভ করব, সেভ ক্যাটাগরি নামের বাটনটার মধ্যে দিলাম সেভ ক্যাটাগরি। এবার আমরা যদি রেজাল্টটা দেখি, আমাদের এমন এসেছে, এই দেখেন টেক্সট এরিয়ার হ্যাঁ টেক্সট এরিয়ার মধ্যে আমরা দিলাম নেম দিলাম ক্যাটাগরি ডেসক্রিপশন। আচ্ছা টেক্সট এরিয়ার এবার আমরা যদি কি করি, তাহলে এখন আমাদের ফর্মটা কাজ করানোর জন্য তাহলে কি করব দেখেন, আমি একটা ক্যাটাগরি দিচ্ছি। আমি মনে করলাম আমি দিলাম ড্রেস, আমি দিলাম ড্রেস, ক্যাটাগরি নাম দিলাম ড্রেস। আমি দিলাম ড্রেস দিলাম, মনে করেন ড্রেস ইজ, এই হচ্ছে আমার ক্যাটাগরি ডেসক্রিপশন মনে করেন, বা আপনারা দিয়ে দিতে পারেন মনে করেন এই যে ক্যাটাগরি ডেসক্রিপশন আমি দিলাম, আমার এটা হচ্ছে ক্যাটাগরি ডেসক্রিপশন।
আমি বললাম পাবলিকেশন স্ট্যাটাস হবে পাবলিশ। এবার আপনি সেভ ক্যাটাগরি করবেন, ডেটাবেজে গিয়ে আপনার জমা হবে। তো তাহলে আমাদের যেটা করতে হবে, একটা টেবিল বানাইতে হবে না তাহলে ডেটাবেজে গিয়ে? ওই টেবিলে আপনি কি করবেন, আমরা এর আগে যে কোডিং করছি পিএইচপি ফাংশন বলে যে আপনাদের একটা ফাইল আছে, সেই ফাইলে আপনি ফাংশন লিখবেন আর কলিংটা করবেন কোথায়? কলিংটা করব আমরা এখানে। কলিং করব কোথায়? এখানে উপরে এই জায়গায়। আপনারা কি বলবেন, ইফ ইজ সেট পোস্ট, দিই না পোস্ট, তার মধ্যে যদি বিটিএন নামক বাটনটা আসে তাহলে আপনারা একটা কি করলেন, একটা ফাংশন কল করে দিলেন এবং এর মধ্যে দিয়ে আপনি পোস্টটাকে পাঠিয়ে দিলেন, মানে কি পোস্টের মধ্যে দিয়ে ইনফরমেশন গুলো যাবে। আর ঠিক পিএইচপি ফাংশন মানে ফাংশন ডট পিএইচপি তে আপনি গিয়ে এর জন্য একটা ফাংশনের ডেফিনেশন দিবেন এবং ডেটা দিয়ে ওগুলো কি ধরলেন। আপনি জাস্ট কি করলেন, ওই যে ইনসার্ট ইনটু টিবিএল মনে করেন এটার নাম দিলেন ক্যাটাগরি, ওইটার মধ্যে কি ওইটার যে ফিল্ডের নেম বা ইন্ডেক্স গুলোর নাম আর এটার ফিল্ডের নেম গুলো আপনি দিয়ে দিয়ে সেভ করে ফেললেন, বাস কাজ কিন্তু শেষ, সেভ ক্যাটাগরি হয়ে গেল। ওকে, আগামী দিন এই কাজটা আপনারা করে নিয়ে আসবেন। আগামী হ্যাঁ ক্যাটাগরি সেভ করে নিয়ে আসবেন। আর যদি কেউ পারে ম্যানেজ করে নিয়ে আসতে পারেন। ম্যানেজ ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি আমরা ভিউ দেখাই না, ভিউ করছিলাম না আমরা কোনো কিছু ডেটাবেজে সেভ করার পরে ভিউ দেখাইছিলাম, ভিউ করাইছিলাম না, ম্যানেজ ক্যাটাগরি হচ্ছে ওই ভিউ। এটা কে দেখবে? অ্যাডমিন দেখবে না স্যার? অ্যাডমিন দেখবে এটা। নাকি স্যার আমাদের ইয়াতে চলে যাবে? কি বলতে, না না এটা অ্যাডমিন দেখবে। অ্যাডমিন পেজে তো আসি আমরা। এই যে যেমন এখানে দেখেন এই যে ম্যানেজ ক্যাটাগরি আছে না, এই যে এটাতে ক্লিক করলে এখানে এটা দেখাবে। ক্লিয়ার? ভিউ করবে আর কি। রাইট, ভিউ করবে। এখানে ওখানে দিছিলাম ভিউ আর এখানে ম্যানেজ। হ্যাঁ হ্যাঁ, এখানে থাকবে কি আইডি থাকবে, ক্যাটাগরি নেমটা থাকবে, ক্যাটাগরি শর্ট ডেসক্রিপশন থাকবে বা ডেসক্রিপশন থাকলো, পাবলিকেশন স্ট্যাটাস থাকবে, অ্যাকশন নামের একটা ইয়া থাকবে। আর আরেকটা ব্যাপার কি, অ্যাকশন থাকবে, এডিট ডিলিট থাকলো, আর কি নিচে আপডেট বাটন থাকবে। না আপডেট এখানে দরকার নাই, এডিট ডিলিট থাকবে এখানে। ক্লিয়ার? এই হচ্ছে ম্যানেজ। আপনারা এখানেই আছে এই যে ফর্মটা, ম্যানেজের জন্য ফর্ম যেটা আছে দেখেন এখানেই আছে। আপনি টেবিলে যান, এই দেখেন টেবিল ওপেন উইথ ম্যানেজারের জন্য আছে নাকি রাইট, এই দেখেন এই যে ম্যানেজ করার সুন্দর একটা ফর্ম আছে, এই ফর্মটা আপনি নেবেন। নিয়ে এসে শুধু ডাটাবেস থেকে হ্যাঁ শুধুমাত্র এটাকে নিয়ে যাবেন, একটাই রো রাখবেন, বাদ বাকিগুলো তো আপনার দরকার নেই, রো তো একটাই লাগবে, ওইটা তো লুপিং এর মাধ্যমে আসবে, লুপ ঘুরে ঘুরে। ক্লিয়ার? তো ইজি একদম, আপনারা এটা করে নিতে পারবেন আমার বিলিভ। ঠিক আছে।